রাজীব আজ প্রথম অফিস করতে বসেছে। ও কিছুতেই অফিসে আসতে চাইছিল না। মা জোর করে পাঠালো। এতদিন ওর মা পারমিতা চৌধুরী সব দেখাশোনা করতেন। রাজীব এবছর বিদেশ থেকে বড় ডিগ্রি নিয়ে এসেছে। বাহিরের একটা মোবাইল কোম্পানি বড় অঙ্কের বেতন অফার করেছে, কিন্তু রাজীবের মা যেতে দেয়নি। হঠাৎ করে ওর বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন, তাই ছেলেকে আর বাইরে থাকতে দেননি। রাজীবের পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল, ইচ্ছে ছিল আমেরিকাতেই সেটেল হবে, কিন্তু ওর মা তা হতে দিল না। তাই মা একা হওয়ায় ওকে চলে আসতে হলো। সকালে নাস্তার টেবিলে মা বললেন অফিসে যেতে, আস্তে আস্তে সবকিছু বুঝে নিতে। রাজীব কিছুতেই নিজেদের কোম্পানিতে জয়েন করতে চাচ্ছিল না। মা বললেন, আমি চোখ বুঝলে এই বিশাল সম্পত্তি কে দেখবে? একদিন তো তোকেই সব দেখতে হবে। তুই তো সবকিছুর মালিক হবে। কেন মা, ভাইয়া আছে না? না, ওর কথা তুই মুখেও আনিস না। তোর বাবা ওকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে, আর মৃত্যুর আগে আমাকে ওয়াদা করিয়েছে যে ওকে যেন কোনো দিনও এই বাড়িতে না জায়গা দিই। কি এমন করেছে ভাইয়া তাকে তোমরা এত বড় শাস্তি দিলে? একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে শুনলাম, তাতে দোষের কি হলো? তুই এই 6 বছর বাইরে ছিলি, তাই জানিস না। ও যে মেয়েকে বিয়ে করেছে তার বাবা সামান্য একটা স্কুল মাস্টার। আমাদের স্টেটাসের সাথে কিছুতেই যায় না। আচ্ছা মা, ভাইয়ার তো অ্যাফেয়ার আছে বলে শুনিনি কোনোদিন। হঠাৎ কি এমন কারণে ও মেয়েটিকে বিয়ে করলো তোমরা জানতে চাওনি? না, ওই মেয়েকে বিয়ে করে যখন আমাদের সামনে দাঁড়ালো, তোর বাবা খুব রেগে গেলেন। নিজের আভিজাত্যের বাইরে গিয়ে কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারেননি। ওদের এ বাড়ি থেকে চলে যেতে বলেন। ঠিক আছে মা, কিন্তু তুমি তো পরে একবার ভাইয়া আর ভাবির খোঁজ নিতে পারতে। ওরা কোথায় আছে, কেমন আছে তোমার জানতে ইচ্ছে করে না মা? না, করে না। আমার স্বামীর কথাই শেষ কথা। আর যে ছেলে বাবা মায়ের মান সম্মানের কথা ভাবে না, বরং অসম্মান করে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। মা তুমি কষ্ট পেলেও একটা কথা জেনে রাখো, আমি ভাইয়াকে খুঁজে বের করবই। তোমরা আমাকে আমেরিকা পড়তে পাঠিয়েছো, সেখানে আমি দেখেছি এসব ভেদাভেদ নেই। এতদিন ইন্টারনেটে ফেসবুকে অনেক খুঁজেছি, এখন সরাসরি খুঁজবো। বাবাকে তুমি কথা দিয়েছো, আমি না। আচ্ছা, এখন তুই অফিসে যা। রাজীবের মায়ের সাথে এসব আলাপ করে মন মেজাজ ভালো ছিল না। তাই অফিসে এসে যখন দেখলো এমডির পিএস পার্সোনাল সেক্রেটারি তখনও আসেনি, আরো রেগে গেল। 10টা 30 মিনিটে পিএস এলো। রাজীব দেখলো অল্প বয়সী একটা মেয়ে পিএস বলে অফিসে ঢুকলো। ম্যানেজার আনোয়ার সাহেব বললেন, মলি মামুনি, তুমি তো কোনোদিন অফিসে আসতে দেরি করো না, আজ কেন করলে? আজ আমাদের ম্যাডামের ছেলে এসেছেন, এখন থেকে উনিই এমডি। তোমার দেরি দেখে খুব রেগেছেন। যাও স্যারের রুমে, কিছু বললে চুপ করে থেকো, এখনই উত্তর দেবার দরকার নেই। মলি রাজীবের রুমে ঢুকে পরিচয় দিল পিএস বলে। ইতিমধ্যে আনোয়ার সাহেব রুমে এসে দাঁড়িয়েছেন। মলির আপাতমস্তক তাকিয়ে রাজীব বলল, কি করে এইটুকু একটা মেয়েকে মা পিএস পদে চাকরি দিল, যার কোনো সময় জ্ঞান নেই? দেখেই তো বোঝা যাচ্ছে এই মেয়ে একদম প্রফেশনাল না। ম্যানেজার সাহেব, আপনি এই পদের জন্য অন্য কাউকে দেখুন। ম্যানেজার বলতে গেল, স্যার, আপনি ওনার প্রোফাইলটা যদি একটু দেখতেন। আমি কিছু শুনতে চাই না। মলিকে বলল। আপনি এখান থেকে যান। রাতে বাসায় এসে রাজীবের মনে হলো মেয়েটাকে এভাবে না বললেও পারতো। আসলে ও তো এমন মানুষ নয়। সেদিন মলি মুখ কালো করে বসের রুম থেকে বের হয়ে এলো। ম্যানেজার আনোয়ার সাহেব পারমিতা চৌধুরীকে ফোন করে সব বলেছিলেন যে এখন নতুন কাউকে নিলে আবার পেপারে বিজ্ঞপ্তি দিয়ে নিতে দেরি হয়ে যাবে। পারমিতা বললেন, আচ্ছা, আমি রাজীবকে বুঝিয়ে বলবো। আসলে তার 2 দিন আগে মলের বড় বোন জলি ও দুলাভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই ও আর ওর মা খুলনা গিয়েছিল। দুলাভাই খুলনা পেপার মিলে জব করত, তাই চাকরি সূত্রে ওরা ওখানেই থাকতো। মলের বাবা অসুস্থ ছিলেন বলে যেতে পারেননি, একবার স্ট্রোক করেছেন, তাই মলে জোর করে বাসায় রেখে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে অ্যাক্সিডেন্ট হলেও ওরা জানতে পারে শুক্রবার সকালে। মা ও মেয়ে রওনা হয়, কিন্তু খুলনা হাসপাতালে গিয়ে ওরা শুধু জলের 1 বছর মেয়েকে ফিরে পায়। লাশ ঢাকায় আনা সম্ভব হয়নি, তাই ওখানেই মাটি দেয়। শুধু ছোট্ট মেয়ে ইয়াশাকে নিয়ে শনিবার রাতে ঢাকায় বাসায় ফিরে আসে। মলি রবিবার সকালে পারমিতা ম্যাডামকে ফোন করে বলেছিল আজ অফিসে যেতে পারবে না, কিন্তু উনি বললেন, আজ থেকে নতুন এমডি অফিসে বসবে। তুমি সব ফাইলগুলো বুঝিয়ে দিয়ে চলে যাও। নতুন এমডি যে ওনার ছেলে সে কথা আর বলেনি। বাবা মাও ক্লান্ত শরীর নিয়ে অফিসে আসতে নিষেধ করেছিলেন, তাই ভারাক্রান্ত মন নিয়ে অফিসে আসতে দেরি হয়ে গেল। ভাবলো 1 সপ্তাহের ছুটি নিবে,
সেদিন রাজীব ওকে অপমান করার পর ও চাকরি ছেড়ে দিতে চাইলো, কিন্তু ম্যানেজার সাহেব বুঝিয়ে বললেন। আমি ম্যাডামের সাথে কথা বলেছি, তুমি 1 সপ্তাহের ছুটি নাও। তাই মলি ছুটির দরখাস্ত দিয়ে বাসায় চলে গেল। বাবা মাকে সব বলল। ওর বাবা বলল, তোকে কত করে বললাম এখন চাকরির দরকার নাই, তুই বিসিএস পরীক্ষাটা দিয়ে ভালো করে। না বাবা, তুমি অসুস্থ শরীরে আর কত করবে? আমি তোমার হার্টের চিকিৎসাটা এবার ভালো করে করাবো। বাসায় সারাদিন ইয়াশাকে নিয়ে সময় কেটে যেত মলের। এদিকে পরদিন পারমিতা ছেলেকে সব বুঝিয়ে বলল যে মেয়েটা কাজে খুব এক্সপার্ট। অফিসে এসে রাজীব পিএস এর খোঁজ করলো। ম্যানেজার অন্য একটা মেয়েকে দেখিয়ে বললেন, মৌলি 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে, আপাতত এই 7 দিন উনি আপনার সাথে কাজ করবেন স্যার। মলি 7 দিন ছুটি কাটাতে পারলো না। 3 দিন পরে ওর ডাক পড়লো একটা ফাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে। বিদেশি বায়ারদের সাথে মিটিং এ বসবেন এমডি, তাই মলিকে দরকার। অনিচ্ছা সত্ত্বেও ওকে অফিসে জয়েন করতে হলো। মিটিং এর সব কথোপকথন ইংরেজিতে ও ফ্রেঞ্চ ভাষায় হচ্ছিল। মলি দ্রুত সব নোট করে নিল। একদিন মলির সাথে কাজ করে রাজীব বুঝতে পারলো মা একটু বাড়িয়ে বলেনি। আসলে মেয়েটি খুব স্মার্ট। মলি ও রাজীব কাজের বাইরে কেউ কারোর সাথে কোনো কথাই বলতো না। রাজীব ওর ভাইয়ের বন্ধু বান্ধব সবার কাছে বড় ভাই সজীবের খোঁজ করতে লাগলো। অনেকেই দেশের বাইরে চলে গিয়েছিলেন, ঢাকায় যারা ছিলেন কেউ কোনো খোঁজ দিতে পারলো না। এভাবে 7 মাস কেটে গেল। ছোট্ট ইয়াশা নানা নানু ও খালার আদরে বড় হতে লাগলো। একটা দুটো শব্দ বলতো, আর আস্তে আস্তে মলি ওকে মা ডাকা শেখালো। মলির মা চাইছিলেন না ইয়াশা মলিকে মা ডাকুক। বলতেন, তুই ওর খালা, ওকে তাই শেখা। তোকেও তো বিয়ে শাদী করতে হবে, পরে না কোনো সমস্যা হয়। স্বার্থপরের মতো কথা বলো না তো আম্মু। আমার বিয়ে না হলে না হবে, আমি ইয়াসার আম্মু। পারমিতা একদিন ছেলেকে বললেন, বাবা, বয়স তো 30 পার করলি, এবারে তোর জন্য মেয়ে দেখি। না মা, আগে ভাইয়াকে খুঁজে পাই তারপর দেখা যাবে। পারমিতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কবে তোর ভাইকে খুঁজে পাবে তা ঠিক আছে? এছাড়াও রাজীব আমেরিকাতে পড়াশোনা করাকালীন একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে, যার নাম ক্যামেলিয়া। ক্যামেলিয়ার বাবা মা এই সম্পর্কে মেনে নেয়নি। ও ওর বাবা মাকে খুব ভালোবাসতো, তাই তাদের অমতে গিয়ে রাজীবের হাত ধরতে পারছিল না। রাজীব দেশে আসার সময় বলেছিল, যদি বাবা মাকে রাজি করিয়ে কোনোদিন বাংলাদেশে আসতে পারো তবেই আমাকে পাবে। এদিকে মলের বাবা মাও ওকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। আত্মীয় স্বজন সবাইকে বললেন ছেলে দেখতে। মলি বিয়ে করতে রাজি হচ্ছিল না। যাও বাবা মায়ের চাপে 3 মাস পর রাজি হলো একটা শর্তে, ইয়াশাকে ও নিজের মেয়ের পরিচয়ে বড় করবে। তাই পাত্রপক্ষকে সব সত্যি খুলে বলতে হবে। যদি সব শুনে মলির যোগ্য কেউ বিয়ে করতে রাজি হয়, তবেই ও বিয়ের পিঁড়িতে বসবে। একে একে পাত্রপক্ষ এসে দেখে যেতে লাগলো, কিন্তু ইয়াশাকে মেয়ের পরিচয়ে বড় করতে কেউ রাজি হলো না। ইয়াশার এখন 2 বছর 3 মাস। পুরোপুরিভাবে মলিকে আম্মু ডাকে, ওকে কাজ ছাড়া করতে চায় না। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল রাজীব এই কোম্পানির দায়িত্ব নিয়েছে। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় হয়ে এলো। অনুষ্ঠান পরিচালনার সব দায়িত্ব মলির ওপরেই পড়লো। উপস্থাপনার ভার মলি পারমিতা চৌধুরীকে নিতে বলল। উনি হেসে বললেন, এই বুড়ির উপস্থাপনা কার ভালো লাগবে? ইয়াং কাউকে দায়িত্ব দাও। অতঃপর এইচআর ডিপার্টমেন্টের বশিরকে রাজি করানো হলো, কিন্তু একা করতে চাইলো না, মলিকেও সাথে থাকতে হবে। পারমিতা বললেন, ভালোই তো, ছেলে মেয়ে একসাথে করলে আরো ভালো লাগবে। মলি ভার্সিটিতে পড়ার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল, তাই খুব একটা সমস্যায় পড়তে হয়নি। আজ মলি শাড়ি পরেছিল আর বসির পাজামা পাঞ্জাবি। মলিকে দেখে তো সবাই মুগ্ধ। বেলি ফুলের মালা পরেছে খোপায়। ছোটখাটো মেয়েটা যেন আজ পূর্ণাঙ্গ নারী হয়ে উঠলো। এক কথায় দেখতে অপূর্ব লাগছিল। আর বসিরের পাশে দাঁড়িয়ে দুজনকে খুব মানিয়েছিল। চেয়ারম্যান পারমিতা অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করলেন। অফিসে চাঁদনি নামের একটি মেয়ে একক নৃত্য করলো। সবাই হাততালিতে ফেটে পড়লো। কেউ কৌতুক বলল, কেউ আবার ধাঁধা বলল, দু একজন গানও গাইলো। ফ্যাশন শো এর আয়োজনও ছিল। মলি বিচারক বানিয়েছিল পারমিতা এবং তার ছেলে রাজীবকে। পারমিতার অনুরোধ মতো রাজীব একটি গান গাইলো। ছোটবেলায় দুই ভাই একসাথে গান শিখতো, পরে সেটা আর ধরে রাখা হয়নি, তবুও অপ্রস্তুত ভাবে গাইলো। মলি পারমিতার অনুরোধ নিয়ে অন্যান্য কলিগদের ছোট ছোট বাচ্চাদের নাচ ও গানের ব্যবস্থাও রাখলো। মলি ওর বাবা মাকে আসতে বলেছিল ইয়াশাকে নিয়ে। অনুষ্ঠান শেষে সবাই ইয়াশাকে খুব আদর করলো, কেউ কেউ হাতে চকলেটও দিল। পারমিতাও বাচ্চাটাকে আদর না করে পারলো না। মলিকে জিজ্ঞেস করলেন, এই মিষ্টি বাচ্চাটা কে? মলি নিজের মেয়ে বলে পরিচয় দিল। পারমিতা মলিকে অবিবাহিত বলে জানতেন। ভাবলেন কবে মলি বিয়ে করলো, আবার মেয়েও হলো। জিজ্ঞেস করতে কেউ করলেন না। রাজীব বলল, মা চলো তোমাকে গাড়িতে তুলে দেই। এত সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়
রাজীব ও তার মা দুজনেই মলের ওপর খুব খুশি হলেন। রাজীব ও মলের কোলে ইয়াশাকে দেখে ওর বাচ্চাই ভাবলো, আলতো করে গাল ছুঁয়ে দিল। বাসায় ফেরার পর মা মলের সাথে রাগারাগি করলেন, বললেন, আচ্ছা, অফিসের বস ও তার মায়ের সামনে মিথ্যে বললি কেন? মানে? মলি খুব অবাক হলো। মা বললেন, কি দরকার ছিল ইয়াশাকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে? কেন মা? ও তো আমার মেয়েই। আর পেটে না ধরলে কি মা হওয়া যায় না? মাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা তুমি বলো তো, এই নিষ্পাপ শিশুর কি ভালোবাসা পেয়ে বাবা মায়ের পরিচয়ে বড় হবার অধিকার নেই? ইয়াশাকে দেখার জন্য তো আমরা আছি। তোর জীবনটা একা কেমন করে কাটবে? যাও, অফিস থেকে দু একটা প্রপোজাল আসতো, তুই সে পথটাও বন্ধ করে দিলি। নানা নানু কি মা বাবা হতে পারে? যে আমাকে বিয়ে করবে সেই ওর বাবা হবে। ওই আশাতেই তুই শুকিয়ে মর। যে কেউ মেয়ে সহ তোকে বিয়ে করবে। আচ্ছা মা, বিয়ে না করে কি তোমাদের কাছে থাকতে পারি না? মলির বাবা এতক্ষণ সব শুনছিলেন। বললেন, শোন রে মা, জীবনসঙ্গীর জায়গা কি মা বাবা কখনো নিতে পারে? নিষ্ঠুর হলেও সত্যি এ সমাজ মেয়েদের একা থাকা পছন্দ করে না। আমরা আর কতদিন আছি বল? যাই হোক, ইয়াশা আপুর একমাত্র স্মৃতি, তাই ওকে আমি অবহেলা করতে পারবো না। এ বলে মলি নিজের রুমে চলে গেল। সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর থেকে অফিসে বসির ও মলিকে নিয়ে কানাঘুষা চলছিল, যা আস্তে আস্তে পুরো কোম্পানিতে ছড়িয়ে পড়লো। মলিকে কিছু জিজ্ঞেস করলে বিব্রত বোধ করতো ঠিকই, কিন্তু সুন্দরভাবে অস্বীকার করত। বশিরের ক্ষেত্রেও তাই। এক পর্যায়ে কোম্পানির মধ্যে অনেক ছেলেকে মলিকে প্রেমের প্রস্তাব দেওয়ার সুযোগ খুঁজতে লাগলো। মলি এসব বুঝতো আর ভাবতো, আমার মেয়েকে যে ভালোবাসতে পারবে তাকে আমি গ্রহণ করব। আরো 1 মাস আগে মলের সাথে ফেসবুকে একজনের বন্ধুত্ব হয়েছিল। ঘটনাটা এরকম, ফেসবুকে মলের নাম ছিল অচিন পাখি, আর রাজীবের নাম ছিল মহাসমুদ্র। তো রাজীবের সামনে যখন মলের প্রোফাইল চোখে পড়লো, তখন একটা মেয়ে বাবুর ছবি দেখে ওর হঠাৎ বড় ভাই সজীবের মুখটা মনে পড়ে গেল। আর মনের মধ্যে খুব মায়া হলো, তাই এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। মলি দেখলো মহাসমুদ্র নামের কারো ফ্রেন্ড রিকোয়েস্ট। ও ভাবলো নিশ্চয়ই ফেক আইডি, নইলে নিজের আসল নাম নেই কেন। পরে খেয়াল হলো মলি নিজেও তো সত্যিকার নামে আইডি খুলেনি। আসলে বারবার মলের বিয়ে ফিরে যাচ্ছিল বলে ওর আত্মীয় স্বজন অনেক কথা শোনাতো, তাই ও নিজেকে একটু আড়াল করে রাখতে চাইলো। মহাসমুদ্র মানে রাজীব অচিন পাখিকে মেসেজ পাঠালো। এটা কি আপনার মেয়ের ছবি? তখন ইয়াশার 1 বছর বয়সের ছবি দেওয়া ছিল। মলি উত্তর দিল, জি। অন্যের মেয়ের ছবিতে আইডি খুলবো নাকি? এমন উত্তর রাজীব আশা করেনি, তাই চুপ করে রইলো। মলি জিজ্ঞেস করলো, আপনি বুঝি ইউএসএ থাকেন? রাজীব দেশে এসে ওর আইডি ইনফরমেশন চেঞ্জ করেনি। উত্তর এলো, হ্যাঁ। মলি ভাবলো, যাক, আমেরিকা বসে লোকটি আমার ব্যাপারে নাক গলাবে না, অহেতুক কৌতূহল দেখাবে না। আর এ তো জানে আমার মেয়ে আছে, তাই এর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাই যায়। অচিন পাখি আর মহাসমুদ্রের মধ্যে মাঝে মধ্যে কথা হতো। রাজীব শুধু ইয়াশার কথা জিজ্ঞেস করত, বয়স কত হলো, কেমন আছে, দাঁত উঠছে কিনা, এখন কি করে, এইসব। মলির এগুলো শেয়ার করতে খুব ভালো লাগতো। রাজীবের মাঝে মাঝে ক্যামেলিয়ার কথা মনে পড়তো। ভাবতো ও বোধহয় আমাকে ভুলেই গেছে, খ্রিস্ট ধর্মের কাউকে বিয়ে করে সুখেই আছে। আবার একদিন রাজীবকে ওর মা পারমিতা চেপে ধরলেন। আজ 2 বছর হলো তোর ভাইকে খুঁজছিস, পেলি না। কারো জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না বাবা। সত্যি করে বলতো, তোর কোনো পছন্দ আছে? রাজীব ভাবলো ক্যামেলিয়ার কথা মাকে কি বলবে। আজ 2 বছর দেশে আসার পর তো যোগাযোগ নেই, তাই মুখে বলল, না। তাহলে আমি আর অপেক্ষা করতে রাজি না, এইবার মেয়ে দেখা শুরু করে। আর কিছুদিন সময় দাও মা, নিশ্চয়ই ভাইয়ার একটা না একটা খোঁজ পাবো। রক্তের সম্পর্ক কি আর অস্বীকার করা যায়? আর 6 মাস সময় দিলাম, তারপর কিন্তু তোকে বিয়ে করতে হবে। আচ্ছা, দেখা যাবে। একদিন অচিন পাখি মহাসমুদ্রকে জিজ্ঞেস করলো। আচ্ছা, মহাসমুদ্র নাম কেন? রাজীব হেসে বলল, হুম, আমি মহাসমুদ্রের মতো বিশাল আর গভীর, তাই। এটা কি আপনার অহংকার নাকি প্রশংসা? যা সত্যি তাই বললাম। মানে? মানে কেউ যদি আমার মনের ভিতর প্রবেশ করত, তাহলে দেখতো কত গভীরে এর তল, আর মনটা কত বিশাল। ও তাই? তা এখন পর্যন্ত কেউ আপনার মনের হদিস পায়নি নাকি? একজনকে মনের ভিতর প্রবেশ করাতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কপালে নাই। এভাবে রাজীব ক্যামেলিয়ার কথা পুরোই শেয়ার করলো মলের সাথে। মলের মনে হলো মহাসমুদ্র নামের ছেলেটা ওই মেয়েটিকে খুব ভালোবাসে। কিন্তু মলি প্রশ্ন করলো, আপনি তো প্রথমে বললেন আমেরিকা আছেন, তবে মিথ্যে কেন বললেন? কোনটা সত্যি? মিথ্যে থাকলে কিন্তু বন্ধুত্ব টিকে না। ওয়েট ওয়েট, আমি মিথ্যে বলিনি। 6 বছর আমেরিকা ছিলাম পড়াশোনার জন্য। বাবা মারা যাওয়ার পর
মা একা বলে চলে এসেছি। আসলে ফেসবুক অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি। এভাবে ওদের মাঝে মাঝে কথা হতে লাগলো। 4 মাস ধরে ওদের কথা হয়, কিন্তু কেউ কাউকে নাম, ঠিকানা, পেশা এসব জিজ্ঞেস করেনি। রাজীবদের কোম্পানিতে নতুন করে এমপ্লয়ি নেবার প্রয়োজন হলো, তাই ও অফিসের সবার পার্সোনাল ফাইল দেখা শুরু করলো। কাকে কাকে ভেতর থেকে প্রমোশন দেওয়া যায়, বাকি পদগুলোতে বাইরে থেকে রিক্রুট করবে, সবারটা দেখতে দেখতে মলের ফাইল দেখে ও খুব অবাক হলো। দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টের সার্টিফিকেট, পুরো নাম ফাহমিদা হক মলি। রাজীব ভাবলো এজন্যই মেয়েটা কাজে কর্মে এত স্মার্ট। প্রথম দিন দুর্ব্যবহারের জন্য খারাপ লাগলো, কিন্তু এই সার্টিফিকেট নিয়ে এখানে পড়ে আছে কেন? ওর তো আরো ভালো পোস্টে থাকার কথা। ম্যানেজার আনোয়ারকে ডেকে জিজ্ঞেস করলো। তিনি বললেন, চাকরি দেওয়ার সময় ম্যাডাম মলির ইন্টারভিউ নিয়েছিলেন, আর এই পোস্ট খালি ছিল তাই এখানে দিয়েছেন। রাজীব ঠিক করলো মলিকে ওদের কোম্পানির অ্যাকাউন্টস সাইট দেখতে দিবে, তাই মলির প্রমোশন হলো। বাসার সবাই খুব খুশি, কিন্তু মলির বাবা বলল, মা, বিসিএস পরীক্ষাটা এবার সিরিয়াসলি দে, পরে বয়স চলে গেলে আফসোস করবি। সরকারি বড় অফিসারদের যে কত মর্যাদা রে মা। আমি তো পড়ার সময় পাচ্ছি না বাবা। তুমি যখন বলছো পরীক্ষা দেব, কিন্তু চাকরি না হলে কষ্ট পাবে না বলো? না মা, তুই চেষ্টা কর। সেদিন রাতে অচিন পাখি মহাসমুদ্রের সাথে ওর প্রমোশনের ব্যাপারটা শেয়ার করলো। রাজীব শুধু অভিনন্দন জানালো। ও মলির ব্যাপারে কখনোই অহেতুক কৌতূহল দেখাতো না, তাই মলিও অনেক কিছু বলে ফেলতো। কিছুদিন পর মলি পার্শ্ববর্তী একটা কোম্পানি থেকে চাকরির অফার পেল। প্রথমেই ম্যানেজার পদে দিবে। ওর বাবা মা বলল, ভালোই তো, তোর মেধার সঠিক মূল্যায়ন হবে। কিন্তু ম্যানেজার আনোয়ার সাহেব সহ ওর অন্য কলিগরা কেউ ওকে ছাড়তে চাইলো না। কথাটা রাজীবের কানেও এলো। রাজীব মলিকে ডেকে বলল, মলি, আপনি যেতে চাইলে বলতে পারেন, আমরা ছেড়ে দিব। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কি করব। সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো। মলি সবার মায়া জড়িয়ে রাজীবদের কোম্পানি ছেড়ে আর যেতে পারলো না। মলির বাবা মা ওর বিয়ে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। মেয়ের বয়স 27 পেরিয়েছে। ওকেও প্রেশার দিতে লাগলেন। একদিন তোর মা বলেই ফেললেন, মা, তোর বাবা তোর বিয়ের চিন্তায় আরো অসুস্থ হয়ে পড়ছে। আস্তে আস্তে অচিন পাখি আর মহাসমুদ্র তাদের কিছু কিছু কথা শেয়ার করতে লাগলো। মলি একদিন জানতে চাইলো, ক্যামেলিয়াকে ভালোবাসলে ওর সাথে যোগাযোগ করছেন না কেন? ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তবে শত বাধা পেরিয়ে হলেও আমার কাছে আসতো। আপনি একবার ওর দিকটা চিন্তা করে দেখেন। আচ্ছা, সত্যিও একদিন বাংলাদেশে চলে আসলে কি করবেন? আমার তো বাবা নেই মা, যদি মেনে নেয় অথবা নাও নেয় অবশ্যই বিয়ে করব। একদিন মহাসমুদ্র ইয়াসার একটা ছবি পাঠাতে বলল মলিকে। মলি তখনই একটা পিক তুলে পাঠালো। রাজীবের পিকটা দেখে মনে হলো কোথাও যেন বাচ্চাটাকে দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। এদিকে 6 মাস হয়ে গেল। পারমিতা রাজীবকে সময় দিয়েছিলেন, তাই একদিন বললেন, আমি কিন্তু ঘটককে বলে দিয়েছি যে মেয়ে দেখতে আজ বিকেলেই উনি ছবি নিয়ে আসবেন। তুমি এত তাড়াহুড়ো কেন করছো মা? আমার এখন অনেক কাজ, বিয়ে করার সময় নাই। এই বলে দ্রুত অফিসে চলে গেলেন। গাড়িতে বসে রাজীব ভাবতে লাগলো, কি করে মাকে আটকাই, বাসায় গেলে আবার শুরু করবে। রাজীব চলে যাওয়ার পর পারমিতা ওর রুমে গেলেন। সবকিছু ঘেটে আলমারির ড্রয়ারে ক্যামেলিয়ার একটা ছবি পেলেন। ছবির পেছনে একটা হার্ট শেপ আঁকা ও নাম লেখা ক্যামেলিয়া। ওই ছবি দেখে তো ওনার আক্কেল গুরুম। ভাবলেন, তাহলে এজন্য ছেলে আমার বিয়ে করতে চাইছে না। যদি কোনো আত্মীয় স্বজনের কানে যায় তবে কি বলবেন তাদের? লজ্জায় মুখ দেখাতে পারবেন না। রাজীব আজ ইচ্ছে করে দেরিতে ফিরল বাসায়। পারমিতাও বুঝতে পেরে ছেলের জন্য জেগে বসে রইলেন। একটু পর রাজীবের রুমে এসে ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করলেন, এই বিদেশিনী কে? এর জন্যই কি তুই বিয়ে করতে যাচ্ছিস না, তাই তো? তুইও তোর বড় ভাইয়ের মতো পথ বেছে নিলি, আর তোর তাই ভাইয়ের জন্য এত অপেক্ষা। রাজীব কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পারমিতা সুযোগ না দিয়ে বললেন, তুই যতক্ষণ আমার পছন্দ মতো বিয়ে করতে রাজি না হবি, আমি একটা দানা পানিও মুখে তুলব না। রাজীব পুরো হতভম্ব হয়ে গেল মায়ের এই রণমূর্তি দেখে। রাজীবের বন্ধুরা প্রায় সবাই বিয়ে করে ফেলেছিল, তাই ওকে টিটকিরি মারতো এই বলে যে আমেরিকা গিয়ে বিদেশিনীর ছাকা খেয়েছিস, তাই এখন বিয়ে করতে চাস না। এসব কারণে রাজীব কারোর সাথে শেয়ার করতে না পেরে ফেসবুক ফ্রেন্ড অচিন পাখির সাথে সব শেয়ার করার পরামর্শ চাইলো। মলি ভাবলো, আমার বাসায়ও তো একই অবস্থা, তাও তো এই লোক আমার সাথে শেয়ার করতে পারছেন। আর আমি তো একে বলতেও পারবো না, নইলে যে বুঝে যাবে আমি আনম্যারিড। মলি বলল, শেষবারের মতো ক্যামেলিয়ার সাথে যোগাযোগ করে দেখুন। ও যদি রেসপন্স না করে, তবে আর মাকে কষ্ট দিবেন কেন? বিয়ে করে ফেলুন। পরদিনও পারমিতাকে কিছু মুখে দেওয়াতে পারল না রাজীব। অবশেষে রাতে ক্লিনিকে নিতে হলো। অফিসে থেকে একে একে সবাই দেখে গেল। স্যালাইন দিয়ে রাখা হয়েছে। সবাই রাজীবকে জিজ্ঞেস করছে,
ম্যাডাম হঠাৎ অসুস্থ হওয়ার কারণ কি? রাজীব কাউকে সত্যিটা বলতে পারছিল না। সবাই চলে গেলে মলি পারমিতার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পারমিতা বললেন, আজ আমার একটা মেয়ে থাকলে সেও হয়তো তোমার মতো সেবা করতো আমাকে। তোমার মা খুব ভাগ্যবতী যে তোমার মতো মেয়ে পেয়েছেন। আর আমাকে দেখো, দুটো ছেলের একটাও মাকে বুঝলো না। কেন ম্যাডাম? স্যার এত প্রতিষ্ঠিত, আপনি কি বলছেন? রাজীব মাকে বাধা দিয়ে বলল, মা, তুমি বাইরের লোকের কাছে এভাবে বলছো? তুই চুপ কর। রাজীব বারান্দায় গিয়ে পায়চারি করতে লাগলো। পারমিতা সব বললেন মলিকে। রাজীব একটা বিদেশি মেয়েকে ভালোবাসে, নাম ক্যামেলিয়া। সেজন্য বিয়ে করতে চাইছে না, তাও বললেন। এসব শুনে মলি ভাবতে লাগলো, সে কেন এমন ভুল করলো? মহাসমুদ্র তো আর কেউ না, তার এই বস রাজীব। সামান্য বন্ধুত্বের লোভে এই ভুল করে বসলো। না, আজই একে আনফ্রেন্ড করতে হবে। অফিস থেকে মলি ক্লিনিকে এসেছিল। পারমিতার কথা শুনতে শুনতে রাত 10টা বেজে গেল। উনি কিছুতেই ছাড়তে চাইলেন না, আর বললেন, মা, আমার ছেলেকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব তোমাকে নিতে হবে। মলি কি বলবে বুঝতে পারছিল না। এমন সময় রাজীব এসে বলল, মা, ওনাকে আর কতক্ষণ আটকে রাখবে? এত রাত হলো, ওনার পরিবার নিশ্চয়ই চিন্তা করছে। অবশেষে মলি আগামীকাল সারাদিন পারমিতাকে সময় দিবে এ শর্তে পারমিতা একটু স্যুপ খেতে রাজি হলেন। পারমিতা রাজীবকে বললেন আগামীকাল মলিকে ছুটি দিতে আর এখন বাসায় পৌঁছে দিয়ে আসতে। মলি বারবার বলছিল আমি একাই যেতে পারবো, কিন্তু পারমিতা জোর করে রাজীবের গাড়িতে পাঠালেন। গাড়িতে যেতে যেতে রাজীব বলল, আজ আপনি খুব উপকার করেছেন। মলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে বলল, মাকে একটু খাওয়াতে পেরেছেন? রাতে রাজীব ক্যামেলিয়ার নম্বরে ফোন দিল, কিন্তু কেউ ফোন ধরলো না। রাজীব ভাবলো, থাক, যদিও বিয়ে করে থাকে তবে বিরক্ত হবে। রাতে খাওয়া দাওয়ার পর মহাসমুদ্র ঠিক করলো আজ অচিন পাখিকে বলবে ওর বড় ভাই সজীবকে খোঁজার কথা। কিন্তু এ কি, মেসেঞ্জারে লেখা ফেসবুক ইউজার, ফ্রেন্ড লিস্টও পেল না। হঠাৎ কি এমন হলো? কেন জানি রাজীবের একটু কষ্ট হতে লাগলো। মনের কথা শেয়ারের একমাত্র মানুষটাও চলে গেল। কিন্তু কি কারণ? আমি তো কখনো অশালীন কিছু বলেছি বলে মনে পড়ে না। রাজীবের নিজেকে খুব একা মনে হতে লাগলো। পরদিন সকাল 7টায় মলিকে ফোন করলেন পারমিতা। বললেন, সেই ফজরের আজানের সময় উঠেছি, নামাজ পড়লাম, নাস্তা খেলাম, আর তো সময়ই কাটে না। তুমি কখন আসবে মা? মলি ইয়াশাকে নাস্তা খাইয়ে দিচ্ছিল। বলল, এই তো মেয়েকে নাস্তা খেয়ে রেডি হয়ে আসছি। মনে মনে ভাবলো, বড় লোকদের এই এক সমস্যা, নিজেদের একা ভালো লাগে না, ভাবেন অন্যদেরও কোনো কাজ নেই। আজ নাকি আমার ছুটি, এখন বাসায় যেতে হবে। এ কেমন ছুটি হলো? কাল রাতে রাজীবই মহাসমুদ্র জানার পর মলির আর ও বাসায় যেতে ইচ্ছে করছিল না। স্যার যদি জানতে পারে কি লজ্জায় পড়তে হবে। ভাগ্যিস ইয়াশাকে সামনাসামনি দেখেও চিনতে পারেননি। পারমিতা বললেন, তোমার বাচ্চাটাকে তো আর দেখলাম না, ওকেও নিয়ে আসো। আচ্ছা দেখি। রিকশায় রাজীবদের বাসায় যেতে যেতে মলি ভাবছিল, এদে আর কাজ নাই, ইয়াশাকে রেখে রাজীব স্যার বুঝে ফেলেন যে আমি অচিন পাখি। বাসায় যাওয়ার পর পারমিতা বললেন, কি ব্যাপার মলি, তোমার মেয়ে কি আনলে না কেন? না, আসলে ও থাকলে আপনার সাথে গল্প করতে পারতাম না ম্যাডাম, বিরক্ত করতো। আর ওর একটু ঠান্ডাও লাগছে। কি যে বলো, তুমি আমার এত বড় বাড়ি, একটা বাচ্চা সারাদিন ছোটাছুটি করলে কি ভালোই না লাগ, অথচ দেখো ছেলেটা বিয়েই করতে চাইছে না। একা একা সময় কাটে না রে মা। ম্যাডাম, আপনি আবার আগের মতো অফিসে আসলেই তো পারেন। বাসায় ম্যাডাম শুনতে ভালো লাগছে না। আচ্ছা তাহলে আন্টি বলবো। অন্যদিন তো কাজের জন্য মেয়েটাকে সময় দিতে পারো না, আজ সারাদিন কাছে রাখতে পারতে। মলি ভাবলো। এ কথা মহিলা ভুল বলেননি। এমন সময় রাজীব অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে। মলি খেয়াল করে দেখলো ওনার চেহারাটা কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে রাতে ঠিকমতো ঘুমাননি। অন্যদিন ইয়াশাকে ঘুম পাড়িয়ে রাজীবের সাথে মেসেঞ্জারে কথা হতো মলির। মলিকে দেখে কাল রাতের কথা মনে পড়ে রাজীবের। আপনি এসেছেন ভালোই হলো। মাকে একটু সময় দিতে পারবেন? পারমিতা বলল, তুই আর মায়ের দুঃখ বুঝলি কই? এত করে বলছি বিয়ে করতে। ও মা, সকাল সকাল আবার শুরু করে দিলে? এ বলে নাস্তা না খেয়ে রাজীব অফিসে চলে গেল। পারমিতা বললেন, দেখলি তো মা, ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ওর যে কিসের এত কষ্ট বুঝি না, হয়তো ওই বিদেশি মেয়েটার জন্য কষ্ট পাচ্ছে। মলি ভাবলো, ওই মেয়ের সাথে তো স্যারের যোগাযোগ নেই। কিন্তু মুখ ফুটে সে কথা পারমিতাকে বলতে পারলো না। পারমিতা বললেন, আত্মীয় স্বজন সবাই যার যার মতো ব্যস্ত, ওর বাবাও নেই আজ।
কে যে ছেলেটাকে বোঝাবে। মারে, তুই একটু কথা বলে দেখ না ওর সাথে। ও কি ওই বিদেশিনীকে বিয়ে করতে চায়? আমার বংশ রক্ষার জন্য না হয় তাই করুক। খুব মন খারাপ করে চোখে জল নিয়ে পারমিতা মলিকে বললেন। মলি আমতা আমতা করে বলল, আন্টি, উনি আমার বস। এসব কথা আমার সাথে শেয়ার করবেন কেন? আর আমি বা কি করে জিজ্ঞেস করব? তোমরা ইয়াং জেনারেশন, তুমি একটু চেষ্টা করলেই পারবে মা। একমাত্র তোমাকেই বিশ্বাস আর ভরসা করতে পারছি। আপনি বসুন তো, একটু শান্ত হন। এ কথা বলেই পারমিতাকে সোফায় বসিয়ে দিল। এরপর অফিসের ম্যানেজার আনোয়ার সাহেবকে ফোন করে বলল, স্যার নাস্তা করে বেরোনি, আপনি নাস্তা কিনে এনে স্যারের টেবিলে দিয়ে আসেন। ম্যানেজার অবাক হয়ে বলল, তুমি কোথায়? কেমন করে জানলে? আমি আন্টি মানে ম্যাডামের কাছে। ওনার শরীর তো পুরোপুরি ভালো হয়নি, তাই এসেছি। পারমিতা ভাবলেন, মেয়েটা আসলেই বুদ্ধিমতী আর কেয়ারিং। এমন একটা মেয়ে যদি রাজীবের জন্য পেতাম, তবে আমার ছেলেটাকে বেশ যত্ন করত। পারমিতা বললেন, তোমার মতো একটা মেয়ে আমার ছেলের জন্য খুঁজে দাও না মা। মলি ভাবল, যার নিজের জীবনে বিয়ে নিয়ে সমস্যা, সে নাকি অন্যের জন্য পাত্রী খুঁজবে। এদের সাথে আর বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না। গল্প করতে করতে দুপুর হয়ে গেল। এর মধ্যে মলি ওর মাকে ফোন করে ইয়াসার খোঁজ নিয়েছিল। মা বলল ইয়াসা ঘুমোচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মলি ও পারমিতা টিভি দেখছিলেন। এমন সময় মলির বাবা ফোন দিল। বাবা সাধারণত অফিসে থাকাকালীন ফোন দেয় না। মলি ফোন ধরতেই বলল, মা, ইয়াসার খুব জ্বর আসছে আর শ্বাসকষ্টও হচ্ছে। তোর মা অনেক চেষ্টা করেও কিছু খাওয়াতে পারিনি। আমরা ওকে নিয়ে সেন্ট্রাল হসপিটালে যাচ্ছি, তুই ওখানে আয়। সব শুনে পারমিতাও সাথে যেতে চাইলেন। মলি বলল, আপনার শরীরটাও তো দুর্বল আন্টি, আমি আগে যাই, আপনি না হয় পরে একবার এসে দেখে যাবেন। ঠিক আছে, তবে ড্রাইভারকে বলি তোমাকে দিয়ে আসতে। হসপিটালে গিয়ে ইয়াসাকে নেবুলাইজার মেশিন দিয়ে রাখতে দেখে মলি কান্না শুরু করে দিল। ওর মা বললেন, আরে, অনেক বাচ্চাদের ঠান্ডা থেকে এমন হয়। ছোটবেলায় জলেরও এমনটা হয়েছিল। বড় বোনের কথা মনে পড়ায় মলি আরো কাঁদতে লাগলো। মলে যাওয়ার 1 ঘন্টা পর পারমিতা ফোন করে খবর জানতে চাইলেন। মলি কান্নার জন্য ভালো করে কথা বলতে পারছিল না দেখে ওর মা ফোন নিয়ে পারমিতাকে সব বললেন। ফোন রেখে পারমিতা রাজীবকে ফোন দিলেন আর সব ঘটনা বললেন। আমার খুব খারাপ লাগছে বাবা। আমি মলির বাচ্চাকে দেখতে যেতে চাই, তুই তাড়াতাড়ি আয়। রাজীব আস্তে আস্তে মাগরিবের আজান পড়ে গেল। পারমিতা তাই নামাজ পড়ে বের হয়ে গেলেন। সন্ধ্যায় ওরা গিয়ে দেখলো ইয়াস এখন একটু ভালো, তাই ওরা বাসায় চলে যাবে। মলির মা পারমিতাকে বললেন, আপা, ভয় পাওয়ার মতো কিছু হয়নি, ওই একটু শ্বাসকষ্ট আর কি। ওর তো আগে কখনো এমন হয়নি, তাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আপনি অসুস্থ শরীরে কষ্ট করে এলেন। না রে, এখন ভালো আছি। সেদিন হাসপাতালে মলির কোলে ইয়াসাকে দেখে রাজীবের বুঝতে বাকি রইল না অচিন পাখি আর কেউ নয়, এই মলি। ফেসবুকে কেন মহাসমুদ্রকে অচিন পাখি ব্লক করে দিয়েছে তাও আর বুঝতে বাকি রইল না। মলিও বুঝলো যে ও রাজীব স্যার ওকে ধরে ফেলেছেন, কিন্তু কেউ কাউকে মুখে কিছু বলল না। রাজীব মলির কোল থেকে ইয়াসাকে কোলে নিয়ে অনেক আদর করলো। দোকানে নিয়ে গিয়ে চকলেট, চিপ, জুস অনেক কিছু কিনে দিল। মলিও ওর মা অবাক হলো, ইয়াসা রাজীবের কোলে এত চুপচাপ আছে কি করে। নর্মালি ও অপরিচিত কারো কোলে যেতে চায় না। রাতে বাসায় শুয়ে শুয়ে রাজীব ভাবছিল, এবার বুঝতে পারলাম কেন অচিন পাখি আমার কাছ থেকে আড়াল হলো। আমি তো ওর কাছে কিছু চাইনি। বস বলে কি বন্ধুত্ব রাখা যায় না? না, এবার মলির সাথে সরাসরি কথা বলতে হবে। আর বাচ্চার বাবাকে তা দেখলাম না। এ সম্পর্কে তো মলি কখনো কিছু বলেনি। পরদিন অফিসে গিয়ে রাজীব ভাবতে লাগলো কি করে মলিকে কথাটা জিজ্ঞেস করবে। দেখা গেল মলি রাজীবের সামনে খুব কম আসছে। কাজের ফাইল নিতে বা দিতে নিজে না এসে পিয়নকে পাঠাচ্ছে। রাজীব একটু অপমানিত বোধ করলো। শেষে অফিস টাইম শেষ হবার 5 মিনিট আগে পিয়নকে বলে পাঠালো মলি যেন যাওয়ার আগে রাজীবের সাথে দেখা করে যায়। কর্তব্যের খাতিরে মলি আসলো কথা বলতে। মাথা নিচু করে জিজ্ঞেস করলো, কোনো কাজ কি বাকি আছে স্যার? রাজীবের মনে হলো অচিন পাখি নামে বন্ধুত্ব করে মলি যেন অপরাধ করে ফেলেছে, তাই চোখ তুলে তাকাতে পারছে না। রাজীব চুপ করে আছে দেখে বলল, আজ আমি আসি, কাজ থাকলে কাল করে দেব। দাঁড়ান মলি, কাজ না, অন্য কথা আছে। সরি, আপনার সাথে আমি কাজের বাইরে অন্য কোনো কথা বলতে পারবো না। এ কথা বলে রুম থেকে বের হয়ে সোজা অফিসের বাইরে বেরিয়ে গেল। আনোয়ার সাহেব একটু অবাক হলেন মলিকে এভাবে চলে যেতে দেখে। ভাবলেন, প্রতিদিন তা আমাকে বলেই যায়। আজ এমডি স্যার কি এমন বললেন মেয়েটাকে যে এইভাবে বেরিয়ে গেল? এরপর কয়েকদিন মলি খুব বিব্রতকর ভাবে অফিস করলো। আর রাজীব কয়েকবার কথা বলতে চেয়েও পারলো না। রাজীব বুঝতে পারছে না এই ব্যাপারটা মলি কেন সহজভাবে নিতে পারছে না। এদিকে 1 সপ্তাহ হয়ে গেল।
তাই পারমিতা মলিকে ফোন করে বললেন, কাল তো শুক্রবার, মেয়ে আর জামাইকে নিয়ে বাসায় বেড়াতে এসো। সেদিন তো সবাইকে দেখলাম, তোমার স্বামীকে ছাড়া। মলি খুব বিনয়ের সাথে বলল যেতে পারবে না, কারণ শপিং এ যাবে আর অনেক কাজ জমে আছে। ফোন রেখে পারমিতা ভাবলেন, মলি কি আমার উপর বিরক্ত হলো, তাই অ্যাভয়েড করছে, নাকি অফিসের রাজীব ওকে কিছু বলেছে? ছেলেকেই জিজ্ঞেস করলেন। রাজীব বলল, মা, তুমি কেন বুঝতে চাও না? ওর তো স্বামী সংসার আছে, সেসব ফেলে কি তোমায় এত সময় দেওয়া সম্ভব? এর মধ্যে মলির বিসিএস প্রিলি পরীক্ষা হয়ে গেল। একদিন শুক্রবারে পারমিতা ইয়াসের জন্য জামা কাপড়, চকলেট ও মিষ্টি নিয়ে মলির বাসায় এসে হাজির হলেন। সেখানে গিয়ে মলির মাকে জিজ্ঞেস করলেন। ইয়াসের বাবা কোথায়? মলির মা একে একে সব খুলে বললেন। কেন মলি বিয়ে করতে চাইছে না তাও বললেন। মলি ওর মায়ের উপর খুব বিরক্ত হলো। কেন সব বলতে গেল মা? এখন অফিসে সবাই জেনে যাবে সে আনম্যারেড। এ কারণে সে ম্যাডামের সাথে ঘনিষ্ঠ হতে চায়নি। ওর মা বললেন, উনি মুরব্বী মানুষ, তোকে কতই স্নেহ করেন। আর সত্যিটা কতদিন লুকিয়ে রাখবি মা? আমি অফিসে আর জব করব না। সেদিন পারমিতার কাছ থেকে সব জানতে পারলো রাজীব। মলি ওকে এড়িয়ে চলতো বলে রাজীব মনে মনে হাসতো, আর একটা ভালো লাগাও শুরু হয়েছিল। আগে রাজীবের রুমটা তাজা ফুল দিয়ে সাজিয়ে রাখতো মলি। জগ, পানির গ্লাস এসব ধুয়ে পানি ভরে রাখতো। বুয়াদের দিয়ে নিজে দাঁড়িয়ে পরিষ্কার করাতো। আর এখন সারা দিনে কালে ভদ্রে মলিকে দেখে রাজীব। এক সন্ধ্যায় পারমিতা মলিকে ফোন দিয়ে বললেন, কি রে মা, তুই না বলেছিলি ওই বিদেশি মেয়েটার ব্যাপারে রাজীবের সাথে কথা বলবি? আমার সাথে তো এসব নিয়ে কথাই বলতে চায় না। মলি হুট করে বলে ফেললো। আসলে ওই বিদেশিনীর সাথে আপনার ছেলের যোগাযোগ নেই। শুনে তো পারমিতা খুব খুশি হলেন, বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে এইবার মেয়ে দেখতে শুরু করব। এক সপ্তাহ পর মলি রাজীবের কাছে রেজিগনেশন লেটার দিতে গেলে ও খুব কষ্ট পেল। তাই অবাক ও শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মলি বলল, আমি বিসিএস লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাই, তাই চাকরিটা ছাড়তে হচ্ছে। আপনার লেটার অ্যাকসেপ্ট করব, কিন্তু আমার কিছু কথা শুনতে হবে। বলুন। আচ্ছা অচিন পাখি, আর মহাসমুদ্রের মাঝে কি বন্ধুত্ব থাকতে পারে না? মলি আন্দাজ করতে পারছিল কি বলবে, তাই উত্তর রেডি ছিল। সেটা তাকেই জিজ্ঞেস করেন। সে তো আপনি, আর আপনি তো আমার ভয়ে নিজেকে লুকিয়ে ফেললেন। কি? আমি ভয় পেয়েছি? ভয় না পেলে একেবারে চাকরি ছেড়ে চলে যাচ্ছেন কেন? আসলে বাবা প্রাইভেট কোম্পানির চাকরি পছন্দ করেন না, আর বিসিএস দেওয়ার জন্য জোর করছেন। আপনিও আমাকে এড়ানোর রসিলা পেয়ে গেলেন, তাই তো? আপনি সেরকম ভাবলে আমার কিছু যায় আসে না। এখন তো আর আমি আপনার বস থাকছি না। এখন কি মহাসমুদ্র আর অচিন পাখির বন্ধুত্বটা রাখা যায় না মলি? মলি রাজীবের প্রথম দিনের ব্যবহার ভুলতে পারেনি। সেদিনের পর রাজীবকে ওর অহংকারী আর একরোখা মানুষ মনে হতো। তাই মলি বলল, না, পারে না। কেন? তা আমার জানা নেই। আচ্ছা, মহাসমুদ্রকে তোমার একটু ভালো লাগে না অচিন পাখি? না। মিথ্যে বলছো তুমি। ভালো না লাগলে কখনো মহাসমুদ্রের সাথে এত কথা শেয়ার করতে না। শুনুন, আমি তখন জানতাম না যে মহাসমুদ্র নামের লোকটি আপনি। ও তাই বলো? মহাসমুদ্রকে নিয়ে তোমার সমস্যা নেই? সমস্যা হলো এই বাস্তবের রাজীব। আচ্ছা, রাজীব না হয়ে যদি অন্য কেউ মহাসমুদ্র হতো, তবে তো তুমি ফ্রেন্ডশিপ রাখতে। জানি না, এখন আমি যাই। বলে যাওয়ার জন্য পা বাড়ালো মলি। রাজীব একেবারে ওর সামনে এসে দাঁড়ালো, অনুনয় করে বলল, ভুলে যাও না মলি, যে আমি মহাসমুদ্র। মহাসমুদ্র আর অচিন পাখির বন্ধুত্বটা থাকতে দাও না। সে যে বড় একা। কথা দিচ্ছি, বাস্তবের এই রাজীব তোমার সামনে কখনো দাঁড়াবে না। কেন আমার পেছনে পড়েছেন মহাশয়? ইয়াশার জন্য। আমি ইয়াশাকে খুব ভালোবাসি, আর অচিন পাখির মাধ্যমেই ইয়াশাকে পেয়েছি। আজ যদি আমি ম্যারিড হতাম, আমার হাজবেন্ড থাকতো, তবে কি আপনি এভাবে জোর করতেন? তবে তো তুমি নিজেকে আড়াল করতে না। আনমেরিড বলেই ভয় পাচ্ছ। তোমাকে না আবার বিয়ে করতে চাই। এবার মলের খুব মেজাজ খারাপ হয়ে গেল, বলল, সেটা কেন ভাববো? আমি তো জানি আপনি ক্যামেলিয়াকে ভালোবাসেন। এ কথা শুনে রাজীব চুপ করে রইল, আর মলিও অফিস ছেড়ে চলে গেল। রাজীব ক্যামেলিয়ার কথা ভুলেই গিয়েছিল। সেদিনের পর আর মনে পড়েনি, বরং মলি অ্যাভয়েড করে চলতো বলে মলি আর ইয়াসার কথাই ভাবতো। মলিকে একটু একটু ভালোবেসে ফেলেছিল রাজীব। রাতে বাসায় ফিরলে পারমিতা রাজীবকে বললেন, কাল কখন আসতে বলবো ঘটককে? ঘটকের হাতে অনেকগুলো সুন্দর সুন্দর মেয়ে আছে, কাল আসতে বলবো।
তুই যখন সময় দিবি। মা আমি তোমাকে কখন বললাম যে মেয়ে দেখো? দেখ বাবা, আমি জেনে গেছি যে তোর ওই বিদেশিনীর সাথে সম্পর্ক নেই, তাই আর অমত করিস না। মরে যাওয়ার আগে তোর ছেলে পোলে দেখতে চাই। আমাদের বংশধর না থাকলে এই সম্পত্তি কে দেখবে? এখনো বিয়ে হলো না আর তুমি আছো বংশধর নিয়ে? সনাতন মনোভাব তোমার আর গেল না। ভাইয়াও তো তোমার ছেলে, এই বংশেরই ছেলে। তাকে তোমার একবারের জন্য দেখতে ইচ্ছে করে না মা? তোর ভাইয়েরও তো আমাদের কথা মনে পড়ে না। অন্তত তোকে ভালোবাসলে তোর সাথে তো যোগাযোগ রাখতো। দেখো মা, ভাইয়া তো নিজে থেকে চলে যায়নি, তোমরা তাড়িয়ে দিয়েছো, তাই তোমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। এই কথা বলে রাজীব নিজের ঘরে চলে গেল। রাজীব ভাবতে লাগলো, মা কি করে জানলো আমার এখন ক্যামেলিয়ার সাথে যোগাযোগ নাই? অচিন পাখি ছাড়া আর কারোর সাথে তো এসব বলিনি। নিশ্চয়ই মলি মাকে বলেছে। এরপর 2 মাস মলি বিসিএস পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। আর এর মাঝে মলিকে একদিন ফোন দিয়ে রাজীব বলেছিল ইয়াশাকে দেখতে চায়। মলি বলেছিল, দেখুন, এখন আমার পরীক্ষা, ব্যস্ত আছি, সম্ভব না। আর আপনি বলেছেন বাস্তবে রাজীব কখনো আমার সামনে দাঁড়াবে না। সে তখন হতো যদি অচিন পাখি মহাসমুদ্রকে দেখা দিত। তা যখন করনি তখন তো এই রাজীব সামনে দাঁড়াবেই। রাজীব বুঝলো মলি এড়িয়ে যেতে চায়, তাই ও নিজে একদিন মলিদের বাসায় গিয়ে ইয়াশার সাথে সময় কাটিয়ে আসলো। তখন অবশ্য মলি বাসায় ছিল না। মলির মা অনেক আফসোস করে রাজীবের কাছে বললেন, দেখো বাবা, কোনো ছেলে আজকের দিনে এমন বাচ্চা নিয়ে মৌলিকে বিয়ে করবে? মেয়েটা বুঝতে চায় না বোনের মেয়ের জন্য এভাবে নিজের জীবন নষ্ট করবে। মলির মা ইয়াশার প্রতি রাজীবের ভালোবাসা দেখে রাজীবকে নিয়ে আশাবাদী হয়ে উঠলেন। বাসায় এসে মলি বাবা মার সাথে রাগারাগি করলো। তোমরা কেন বুঝতে পারছো না ওনারা বড়লোক? বড়লোক কখনো গরিবদের আপন হতে পারে না। ওর মা বলল, কেন নিজের চারপাশে একটা শক্ত আবরণ তৈরি করছিস মলি? আর উনি তোর বস, আমি কি বাসায় আসতে না করতে পারি? বস আগে ছিল মা, এখন নেই। এই 2 মাস পারমিতা রাজীবের জন্য 3টি মেয়ে দেখলেন, কিন্তু ছেলে তার একটা না একটা ভুল ধরে না করে দিল। মলি বিসিএস ভাইবা দিয়ে অবসর ছিল, তাই রাজীবদের পাশের কোম্পানি যে ম্যানেজারের পদে অফার করেছিল সেখানে জয়েন করলো। রাজীব ভেবে রেখেছিল মাকে দিয়ে মলিকে বলবে ওদের অফিসে জয়েন করতে, তা না মেয়েটা এমনটা করতে পারলো। রাজীব সরাসরি ফোন করলো মলিকে। কি ব্যাপার মলি, তুমি ওই কোম্পানিতে কেন জয়েন করলে? এ কথা বলার আপনি কে? আমি তো ইস্তফা দিয়ে এসেছি। না, তুমি ওখানে জব করতে পারবে না, আমি করতে দিব না। আচ্ছা, আমি কি আপনার পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামাচ্ছি? তবে আপনি কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছেন? অবশ্যই তুমি আমার পার্সোনাল লাইফে মাথা ঘামিয়েছো, নইলে আমার মাকে বললে কেন ক্যামেলিয়ার সাথে সম্পর্ক নেই? ও আছে তাহলে, তবে বিয়ে করে ফেলুন, আপনার মা নিশ্চিন্ত হবেন। তোমাকে অন্য কোম্পানিতে জব করতে দিব না আমি। আরে কি আবোল তাবোল বকছেন? ফোন রাখুন তো, আমি এখন ব্যস্ত। এই বলে ফোন কেটে দিল মলি। মলি রাজীবকে যতই অ্যাভয়েড করতে লাগলো, রাজীব যেন ওর প্রতি আরো দুর্বল হয়ে পড়লো। রাজীব সে রাতে ড্রিঙ্ক করে অনেক দেরিতে বাসায় ফিরলো। আর অভ্যেস ছিল না বলে একটুকুতেই অনেক নেশা হয়েছিল। পারমিতা ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, তাই এত রাতেই ম্যানেজারকে ফোন করলেন, জিজ্ঞেস করলেন, আজ অফিসে কি এমন হলো যে রাজীব ড্রিঙ্ক করে বাড়ি ফিরলো? মলি পাশের রমিজ কোম্পানিতে জয়েন করেছে শুনে স্যার ফোন করেছিলেন। সম্ভবত মলির কোনো কথায় ক্ষেপে গিয়ে পরে কষ্ট পেয়েছেন, আর তাই। ফোন রেখে পারমিতা ভাবতে বসলেন। মলি কি এমন বললো যে রাজীব কষ্ট পেয়েছে? ছেলেটা ছোটবেলা হতেই জেদি আর একরোখা, এমনিতেই ঠান্ডা মাথার মানুষ, কিন্তু রেগে গেলে সহজে রাগ কমে না। আচ্ছা, রাজীব কি কোনোভাবে মলিকে পছন্দ করে? না হলে অন্য কোথাও জয়েন করলে আমার ছেলেটা কেন কষ্ট পাবে? আজ অনেক রাত হয়ে গেছে, ভাবলেন কাল মলির সাথে কথা বলবেন। পরদিন সকালে পারমিতা ফোনে মলিকে জিজ্ঞেস করলেন। আগের দিন রাজীবের সাথে কি কথা হয়েছে? মলি সব বলল। পারমিতা বললেন, তুই আমাদের বললেও তো পারতি, কোম্পানিতে তোকে প্রমোশন করিয়ে নিতাম। এই কথা শুনে মলি বলল, যে জায়গা একবার ছেড়ে এসেছি সেখানে আর যেতে চাই না। এখন রাখছি আন্টি, অফিস যাওয়ার জন্য রেডি হব। বলে মলি ফোন রেখে দিল। পারমিতার কথায় মলি একটু বিরক্ত হয়েছিল। ভাবলো, এই মহিলা আমাকে লোভী ভাবছেন নিশ্চয়ই। আমি তো আর প্রমোশনের কারণে অন্য কোম্পানিতে জয়েন করিনি। নাস্তার টেবিলে পারমিতা ছেলেকে বললেন, মলি অন্য কোম্পানিতে গেছে তো কি হয়েছে, সেখানে নতুন কাউকে রিক্রুট করে নিলেই তো হয়ে যায়।
রাজীব চুপ করে শুনছিল। কিছু বলছে না দেখে পারমিতা বললেন, চুপ করে আছিস যে? ও তুমি বুঝবে না মা। বলেই অফিস চলে গেল। পারমিতা বুঝলেন ছেলে নিশ্চয়ই মলের প্রেমে পড়েছে, তাই এখন মেয়ে দেখা বন্ধ রাখলেন। সেদিন সন্ধ্যায় মলে নতুন অফিস ছুটির পরে বাসায় যাওয়ার জন্য বের হবে এমন সময় পারমিতা ফোন দিলেন। বললেন, মা, রাজীবকে ফোনই পাচ্ছি না, ওদের অফিসের ফোন কেউ ধরছে না। ম্যানেজারকে ফোন দিলাম, বললো অফিস ছুটির পর সবাই একে একে বেরিয়ে গেলে উনি রাজীবের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে স্যার যাবেন না। রাজীব নাকি ম্যানেজারকে বলেছেন আপনি যান, আমি আরো কিছুক্ষণ অফিসে থাকবো। রাজীব তো অফিসের পরে কোথাও গেলে আমাকে জানিয়ে যায়, এমন ইররেসপন্সিবল তো ও নয়। তোমার অফিস তো কাছে, তুমি কি ওর অফিসে গিয়ে একটু দেখবে কি হলো? আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি। হেঁটে যাচ্ছিল মলি আর ভাবছিল, এদের অফিস ছেড়ে এসেও রক্ষা নেই, যতভাবে এড়িয়ে যাব তত আরো জড়িয়ে যাচ্ছি। কি হলো রাজীব স্যারের? ক্যামিলিয়ার বিরহে কি সব ছাড়লেন? মলি রাজীবদের অফিসের গেটে পৌঁছাতে 7টা বেজে গেল। দারোয়ানকে জিজ্ঞেস করলো কিছু জানে কিনা। দারোয়ান বলল, স্যারকে তো বের হতে দেখি নাই, তার মানে উনি ভিতরে আছেন। মলি ভিতরে ঢুকে দেখলো কেউ নেই। রিসেপশন রুম ছাড়া সব রুমের লাইট বন্ধ। আস্তে আস্তে রাজীবের রুমে গিয়ে দেখলো সেই রুমটা অন্ধকার। বাহিরের আবছা আলোয় দেখতে পেল ইজি চেয়ারটায় কেউ একজন শুয়ে আছে, তবে সেটা অন্যদিকে ঘোরানো। এত নির্জন পরিবেশে মলের একটু ভয় ভয় করছিল। ও সামনে গিয়ে দেখলো রাজীব চোখ বুজে শুয়ে আছে আর মোবাইলটা টেবিলে রাখা। স্যার স্যার বলে ডাকলো, কোনো সাড়া নেই। এবারে মলের আরো ভয় লাগলো। উপায় না দেখে কপালে হাত দিল, দেখলো ভীষণ জ্বর। জোরে জোরে কয়েকবার ছাঁকুনি দিলে রাজীব বসা অবস্থায় চোখ খুলে জ্বরের ঘোরে মলিকে জড়িয়ে ধরলো। মলি একটু হতভম্ব হয়ে গেল। প্রথমে কি করবে বুঝতে পারলো না। পরে রাজীবের হাত ছাড়িয়ে ড্রাইভার আর দারোয়ানকে ডেকে আনলো রাজীবকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। ড্রাইভার গাড়ি ছাড়লে মলি পারমিতাকে ফোন করে বলল, স্যারের ভীষণ জ্বর আর অচেতন অবস্থায় আছে। হসপিটালে নেব নাকি বাসায় আনবো বুঝতে পারছি না। তুমি কষ্ট করে বাসায় নিয়ে আসো, আমি ফ্যামিলি ডক্টরকে ফোন করে দিচ্ছি বাসায় আসার জন্য। এরপর ওর নিজের মাকে ফোন করে সব জানিয়ে বলল আসতে একটু দেরি হবে। ইয়াসার খোঁজ নিয়ে ফোন রেখে দিল। পরে অনেক রাতে রাজীবের গাড়ি মলিকে বাসায় রেখে আসলো। সেদিন রাজীব জড়িয়ে ধরায় মলির মনে ও শরীরে একরকম শিহরণ জেগেছিল। এর আগেও কখনো এভাবে কোনো পুরুষের ছোঁয়া পায়নি। কিন্তু মলি নিজের মনকে বোঝালো এরা বড় লোক, এদের মিষ্টি কথাও ব্যবহারে ভুলতে নেই। নিজের অসহায়তার সময় ব্যবহার করবে, তারপর ছুঁড়ে ফেলে দিবে। বড় বোন জলের সাথে যা হয়েছে তা মলি নিজের জীবনে চায় না। কাউকে জড়িয়ে ধরা আর ভালোবেসে কারো হাত ধরার মধ্যে অনেক পার্থক্য। তাই মলি মনে মনে ঠিক করলো, যদি ওর বিসিএস জবটা হয়ে যায় তবে বাবা মা ও ইয়াশাকে নিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে। সেদিন রাতে ডক্টর রাজীবকে দেখে বলল, শরীর খুব দুর্বল মনে হচ্ছে, গত কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করেননি। এ কথা শুনে পারমিতা খুব খারাপ লাগলো। মনে হলো সে একজন ব্যর্থ মা, না হলে নিজের সন্তানের এই অবস্থা জানতেই পারলো না। ডক্টর আরো বললেন, ওনার হয়তো কোনো মানসিক চাপ আছে, বোঝা যাচ্ছে রাতে ঠিকমতো ঘুমায়নি, শরীরের যত্ন নেননি। এসব শুনে মলির মনটা নরম হয়ে গেছিল রাজীবের প্রতি। হয়তো একটু বেশি রূঢ় হয়ে গেছে মলি। ইয়াশার সাথে দেখা করতে না করা উচিত হয়নি ওর। পরদিন রাজীবকে আর অফিসে যেতে দিলেন না পারমিতা। স্যুপ ও ফলমূল খাওয়াতে লাগলেন জোর করে। কিন্তু পারমিতা বুঝলেন এতে ছেলে পুরোপুরিভাবে সেরে উঠবে না। ভাবলেন রাজীব তো আত্মীয় স্বজনের অনেক বেবি দেখেছে, কিন্তু ইয়াশাকে এত ভালোবাসে কেন? নাকি মলিকে পাওয়ার জন্য? মলিকে নিয়ে নতুন করে ভাবতে হবে। মলিকে ফোন করে বললেন রাজীব তো আজ অফিস করছে না, ইয়াশাকে নিয়ে একবার যেন মলি এই বাড়ি আসে, তাহলে রাজীবের ভালো লাগবে। মলি তাই ওর মা ইয়াশাকে রাজীবদের বাড়ি নামিয়ে সকালে ওর অফিসে চলে গেল। পারমিতা ভাবলেন মলি আর রাজীবের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আগে বুঝতে হবে। এতদিনে পারমিতা এটুকু বুঝেছিলেন যে মলি খুব পরিশ্রমী, লোভহীন এবং কেয়ারিং একটা মেয়ে, তাই ওকে বউ করার কথা ভাবা যায়। আর যাই হোক, ওই বিধর্মী বিদেশিনীর চেয়ে উত্তম। 1 সপ্তাহ পর মলি খবর পেল ওর বিসিএস প্রশাসনে চাকরি হয়েছে। বাবাকে খবরটা দিতেই জড়িয়ে ধরলেন, বললেন, আল্লাহর কাছে এখন শুধু একটাই চাওয়া, তোকে যেন একটা ভালো বর মিলিয়ে দেন। বিয়েই কি জীবনের সব বাবা? এটা জীবনের জন্য বড় প্রয়োজন রে মা, জীবন সঙ্গী ছাড়া জীবনের পূর্ণতা আসে না। এই 1 সপ্তাহের মধ্যে পারমিতা একদিন রাজীব অফিসে থাকাকালীন ম্যানেজার আনোয়ারকে বাসায় ডেকে আনলেন। মলের সম্পর্কে যা জানে সব বলতে বললেন। ম্যানেজার জিজ্ঞেস করলো, এর বিশেষ কোনো কারণ আছে কি? আপনি তো জানেন যে রাজীবের জন্য মেয়ে দেখছি। ও, তাহলে মলি মামুনির কথা নিশ্চিন্তে ভেবে দেখতে পারেন। মেয়েটার গায়ের রংটা একটু চাপা, কিন্তু মনটা খুব ভালো। আচার ব্যবহার, কথাবার্তা, চলন কিছুই আজ পর্যন্ত খারাপ দেখিনি। অফিসের অনেক ছেলেই ওর কাছে সুযোগ খুঁজেছিল, কিন্তু মলি খুব সুন্দর করে তাদের অ্যাভয়েড করেছে।
আপনি নিশ্চিন্তে ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারেন ম্যাডাম। আগে দেখি রাজীব কি বলে। ওদিকে চাকরি হবার পর মলের ট্রেনিংয়ে যাওয়ার জন্য চিঠি এলো। তাই ও বর্তমান চাকরিতে ইস্তফা দিয়ে ঢাকার বাইরে যাওয়ার জন্য গোছগাছ করছিল। ভাবতেই খারাপ লাগছিল, ইয়াশাকে ছেড়ে থাকতে হবে 1 মাস। মলে ভাবলো ভিডিও কলে ইয়াশাকে দেখা যাবে, তাই ওর ফেসবুক আইডিটা আবার অ্যাক্টিভেট করলো নতুন নামে। ওমা, সেদিনই দেখে একটা মেসেজ এলো। যতই নাম চেঞ্জ করো না কেন, তুমি আমার অচিন পাখি থাকবে। মলে দেখলো মহাসমুদ্র পাঠিয়েছে। ভাবলো, এ আমায় চিনলো কি করে? কিন্তু ততক্ষণে ভুল হয়ে গেছে। ইয়াশার ছবি চেঞ্জ করা হয়নি, আর সেটা দেখে রাজীব চিনে ফেলেছে বুঝতে পারলো। মলে মেসেজটা দেখেও কিছু না বোঝার ভান ধরে রইল। পরদিন মলে ট্রেনিং এ যাওয়ার জন্য রেল স্টেশনে যাবে, এমন সময় রাজীব ওর বাসার সামনে হাজির। মলে ট্রাভেল ব্যাগটা নিয়ে মাত্র দরজা খুলেছে, বের হবে এমন সময় রাজীবকে দেখে বিরক্ত ভাব নিয়ে তাকালো। পরে দেখলো গাড়ির অন্য দরজা দিয়ে পারমিতা নামছেন, তাই মুখের ভাব যতটা সম্ভব ঠিক রেখে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আপনারা এই সময়? যাও, তোমাকে রাজীব স্টেশনে ছেড়ে আসবে। আমি তোমার বাবা মায়ের সাথে একটু সময় কাটাই। পারমিতার সামনে মলের আপত্তি জানাতে পারলো না। গাড়িতে যেতে যেতে রাজীব বলল, তুমি চাকরি পেলে মিষ্টি খাওয়ালে না তো? আপনি কি করে জানলেন বলেন তো? রাখি রাখি, তোমার সব খবর আমি রাখি। কোথায় পালাবে? আমি পালাচ্ছি না, ট্রেনিং এ যাচ্ছি। যাওয়ার আগে একটু মিষ্টি করে কথা বলো পাখি। কি করে আপনি আমার কাছ থেকে এসব আশা করছেন বলুন তো? আপনি কে? আমি তো তোমার একমাত্র বন্ধু। তোমার ফ্রেন্ড লিস্ট চেক করেছি আমি, আর কোনো বন্ধু নেই। ছি ছি, আপনি এত খারাপ? আমার উপর গোপনে নজরদারি করছেন? মনে মনে ভাবলো, এই লোক তো বেহায়া নাছোড়বান্দা। অফিসের বস থাকা অবস্থায় তো কখনো বুঝতে পারিনি। রাগ করো না অচিন পাখি, এটা তো যে কেউ দেখতে পারে। আর তোমার এই রাগী লোকটাও আমার খুব ভালো লাগে। শুনুন, আমি প্রথমত অচিন পাখি নই, আর দ্বিতীয়ত মহাসমুদ্রের সাথে বন্ধুত্ব করেছিলাম ঠিকই, তবে তার সীমানা ফেসবুক পর্যন্তই। আর রাজীব স্যারের সীমানা অফিস পর্যন্ত ছিল। এর বাইরে আর কিছু নন আপনি। সব সীমানা কি তুমি নির্ধারণ করবে মলি? নিজের নামটা এভাবে রাজীবের মুখে শুনে ওর একটু কেমন যেন লাগলো। ভাবলো, একে ভালোবাসার অনুভূতি। মনে হলো বুকের গভীর থেকে কেউ মলি বলে ডাকলো, যা আগে কেউ কখনো করেনি। পরক্ষণে নিজের মনকে শাসালো, না না, দুর্বল হওয়া চলবে না। সমানে সমানে বন্ধুত্ব হয়, তেলে জলে কখনো মিশ খায় না। মলি চুপচাপ দেখে রাজীব বলল, নাও, আর ভাবতে হবে না। স্টেশন এসে গেছে, এবার নামো। ট্রেন ছাড়ার আগে মলি তেমন কথা বলল না। ভাবলো, চলেই তো যাচ্ছি। রাজীব শুধু দুটো বাক্য বলেছিল, যা মলি অনেকদিন পর্যন্ত ভুলতে পারলো না। ট্রেনের জানলা দিয়ে মলি তাকিয়েছিল, দেখলো রাজীবের চোখ দুটো ছলছল করছে। মলি বেশিক্ষণ তাকাতে পারলো না, দৃষ্টি ফিরিয়ে নিল। ততক্ষণে মলির হৃদয়ের কান্না শুরু হয়েছে ছোট্ট ইয়াশা ও বাবা মায়ের জন্য। তা অবশ্য রাজীব বা অন্য কেউ দেখতে পেল না। মন খারাপ দেখে ট্রেনের কামরায় থাকা এক বৃদ্ধা বললেন, স্বামীকে ছেড়ে অনেক দিনের জন্য দূরে যাচ্ছ বুঝি? সেদিন মলের মা বাবাকে বিয়ের প্রস্তাব দিলেন পারমিতা। ওর বাবা বললেন, আগে মলির সাথে কথা বলি, তারপর জানাবো। মলের মা জানতো অর্থনৈতিকভাবে দুপরিবার সমান নয় বলে মলি কখনো রাজি হবে না, তাই বলল, না না, আমাদের মতামতই মলির মত। রাজীব ইয়াশাকে মেয়ের পরিচয়ে বড় করবে, এর চেয়ে বেশি পাওয়া আর কি হতে পারে? আপা, আপনি বিয়ের জন্য প্রস্তুতি নেন, আমরাও একটু গুছাই। মলি 1 মাস পর ট্রেনিং শেষ ফিরলে ওদের বিয়ে হবে। মলি ও রাজীবের মাঝে মাঝে মেসেঞ্জারে কথা হতো। মলি হ্যাঁ না বলতো, বা খুব অল্প কথা উত্তর দিত। রাজীব ওর খোঁজ খবর নিত, কেমন আছে, কি খেয়েছে, দুপুরে কি খেলো, ঘুমানোর জায়গা ভালো কিনা, কোনো অসুবিধা হয় কিনা এসব। মলি একদিন বলল, আপনি কি আমার গার্ডিয়ান? এত প্রশ্ন করেন কেন? আমার মা বাবাও তো এত কিছু জিজ্ঞেস করে না। আরে, ছেলে মেয়ে বড় হলে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে সব শেয়ার করে। আপনি তো তাও নন, ঠিক না? আজ নয়তো কি হয়েছে, কাল তো হতেও পারি। এসব উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি আপনাকে ব্লক করে দেব। রাজীব চুপ করে গেল, মনে মনে বলল, তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না অচিন পাখি। তুমি যে কোন ধাঁচের মেয়ে তা আমার বোঝা হয়ে গেছে, তাই আর তোমাকে ছাড়ছি না। সেদিন স্টেশনে ট্রেন ছাড়ার আগে মলিকে রাজীব বলেছিল, আমি অচিন পাখিকে ভালোবেসে ফেলেছি। সেদিন রাতে অচিন পাখির পরামর্শ মতো আমি ক্যামেলিয়াকে ফোন দিয়েছিলাম, কিন্তু সে ফোন ধরেনি, আর পরেও আমাকে ফোনও দেয়নি। মানে ক্যামেলিয়ার সাথে আমার আর যোগাযোগ বা সম্পর্ক নেই।
তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা নেই মলি? মলি চুপ করেছিল, আর ট্রেন শহরে হুইসাল বাজিয়ে চলে গেল। রাজীব শেষে বলছিল। উত্তরের অপেক্ষায় থাকলাম। মলির সেই কথাগুলো শুধু কানে ভাসতো। তাই পরে রাজীব মেসেঞ্জারে মেসেজ দিলে মলি ভয়ে ভয়ে থাকতো রাজীব না আবার সেই প্রসঙ্গ তোলে। কিন্তু আজ 20 দিন হলো মলি ঢাকার বাইরে। অন্য কথা হলেও রাজীব এ প্রসঙ্গ আর তোলেনি। পারমিতা সেদিন ছেলেকে জিজ্ঞেস করলেন। কি রে রাজীব, তুই কি মলিকে ভালোবাসিস? তাহলে বল, আমি ওকেই বউ করে আনি। তোমার মলিকে পছন্দ হয় মা? আমার কথা ছাড়। পারমিতা একটু অনুযোগের সুরে বললেন। তুই তো আগেই হৃদয় দিয়ে বসে আছিস, আর তাই ঘটকের আনা ওই মেয়েগুলোকে না করে দিলি। তুমি যদি ওদের ফ্যামিলি পছন্দ না করো তাই বলিনি মা। ঠিক আছে, আর মাকে বলতে হবে না, বুঝতে পেরেছি। সব মায়েরা যদি তোমার মতন স্মার্ট হতো। জড়িয়ে ধরে বলল রাজীব। হয়েছে, আর ফুসলাতে হবে না মাকে। আসলে পারমিতা চৌধুরী বুঝতে পারছিলেন বড় ছেলে অভিমান করে নিখোঁজ। এখন যদি ছোট ছেলেও ভালোবাসার মানুষকে না পেয়ে তাই করে, তবে একা কি করে বাঁচবেন তিনি। সেদিন হতে রাজীবের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। রাজীব দুদিন মলিদের বাসায় গেল ইয়াশাকে দেখতে। মলির বাবা মা বিয়ের কেনাকাটা কত দূর জিজ্ঞেস করলেন। রাজীবের ও মলির দুজনের পরিবারই ওদের বিয়ের সব রেডি করছিল। শুধু মলিকে কিছু জানানো হয়নি। মলি নিজ থেকে কখনো মহাসমুদ্র মানে রাজীবকে মেসেজ দেয়নি। কিন্তু মহাসমুদ্র মেসেজ না দিলে বা খোঁজ খবর না নিলে মনটা খুব খারাপ হতো মলির। একদিন অফিসে ঝামেলার জন্য রাজীব বাসায় ফিরে অনেক রাতে। দেখলো ঘড়িতে রাত 12টা 30 বাজে। ভাবলো মলি ঘুমিয়ে পড়েছে, তাই এত রাতে আর মেসেঞ্জারে নক করেনি। শরীর ক্লান্ত ছিল বলে ঘুমিয়ে পড়লো। আর ওদিকেই কেন আজ মহাসমুদ্র নেটে আসলো না, এ ভাবনায় মলি টেনশন করতে লাগলো। রাজীবকে ফোন দিতে সংকোচ হচ্ছিল, আবার রাজীবের জন্য ওর জন্য শঙ্কাও হচ্ছিল। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে আর ঘুম হলো না। মলি বুঝতে পারেনি যে লোকটাকে ও সবসময় অ্যাভয়েড করে এসেছে। আজ একদিন তার সাথে কথা না হয় এত কষ্ট হতে পারে। মলি ও রাজীব কেউ কাউকে ফোন করতো না, কখনো ফোনে কথা হতো না। পরদিন রাত 10টায় মলিকে নক করলো রাজীব। কেমন আছো? মলি সাথে সাথেই লিখলো। কাল কি হয়েছিল আপনার? আসলে অনেক রাত করে বাসায় ফিরেছিলাম তো তাই আর ডিস্টার্ব করিনি। মলি মনে মনে বলল। ওই ডিস্টার্বই তো আমার এখন ভালো লাগে। ও শুধু লিখলো। ও আচ্ছা। রাজীব বলল। কেন অচিন পাখি, তোমার কি আমার জন্য দুশ্চিন্তা হচ্ছিল? মন খারাপ করেছো? মলি এত লজ্জা পেল কথাটায়, যেন রাজীব ওকে দেখতে পাচ্ছিল। কোথাও লুকোতে পারলে ও বাঁচে। লিখলো। বয়েই গেছে আমার আপনাকে নিয়ে ভাবতে। এত অহমিকা ভালো নয়, আর আমি মানুষটাও খারাপ নই। একদিন তুমি ঠিক বুঝবে। আমি অহংকারী আর আপনি যে অভদ্র। কেন? কি অভদ্রতা করেছি? আমার পারমিশন ছাড়াই আমাকে তুমি করে বলা শুরু করেছেন। রাজীব হেসে উত্তরে লিখলো। তুমি আমার চেয়ে 5 বছরের ছোট, তাহলে তুমি বলবো না কেন? এখন তো তুমি আমার অফিসে জবও করো না। এভাবে 1 মাস কেটে গেল মলির। ট্রেনিং শেষ হওয়ার পর দিন সবকিছু গুছিয়ে ট্রেনে চেপে বসলো মলি। মহাসমুদ্র জানতে চেয়েছিল ট্রেন কয়টায়। সেই মতো খোঁজ নিয়ে রাজীব চলে এলো মলিকে নিতে। ট্রেন থেকে নামা মাত্র রাজীবকে দেখে বলল। আপনি এখানে? আমি না আসলে আর কে আসবে? তোমার তো আর কোনো বন্ধু নেই। মলি কিছু বলতে যাচ্ছিল, রাজীব বলল। চলো চলো, গাড়িতে ওঠো। বাসায় ফিরতে ফিরতে ওর রাত 8টা বেজে গেল। খাওয়া দাওয়ার পর মলি কিছু কেনাকাটা করেছিল ওদের জন্য, তা দেখাচ্ছিল। তারপরেই ওর বাবা মা বললেন। রাজীবের সাথে পরশু তোর বিয়ে, কাল গায়ে হলুদ হবে। ওর মা প্রস্তাব দিয়েছিলেন, আমরা সবকিছু রেডি করে রেখেছি। মলি শুনে যেন আকাশ থেকে পড়লো, বলল। প্রস্তাব দিল আর রাজি হয়ে গেলে? এত লোভ তোমাদের! বড়লোক বাড়ি থেকে প্রস্তাব দিল বলে একবার আমার মতামত নিলে না, কোনো আলোচনা করলে না। ওর মা বললেন। তোর তো রাজি না হবার কোনো কারণ দেখি না। রাজীব ইয়াশাকে খুব ভালোবাসে, মেয়ে বলে মেনে নিয়েছে। আর কি চাই বল মা, এমন ছেলে কি আর পাবি? কিন্তু মা, আমাকে কালই অফিসে জয়েন করতে হবে। তোমরা আগে জানালে আমি ছুটি নিয়ে রাখতাম। ওর বাবা বললেন। ঠিক, এখনই জয়েন না করলে পরে সিনিয়রিটি নিয়ে সমস্যা হবে। তাই আমি এখন বিয়ে করতে পারবো না মা, আর মানসিকভাবেও তৈরি নই আমি। মলির মা সাথে সাথে ফোন দিল পারমিতাকে। রাজীব পাশেই ছিল, বলল। মলি সে রাজি হয়েছে তাই ঢের। ও যখন চাইবে তখনই বিয়েটা হবে, আমার তাড়া নেই। পারমিতা বললেন। তাহলে আমরা এখন শুধু কাবিনটা করিয়ে রাখি। ওই দিন রাতেই ম্যানেজারকে খবর দিলেন পারমিতা মলিদের বাসায় যাওয়ার জন্য।
মলির মা ফোন রেখে মেয়েকে বললেন, এই 1 মাসে প্রতিদিন রাজীব ফোন করে আমাদের খোঁজ নিয়েছে। আজকাল কোনো আত্মীয়রাও সেটা করে না। মলি মনে মনে ভাবল। কি পাজি রে বাবা এই লোকটা! পাত্রীকে পটানোর আগে পাত্রীর বাবা মাকে পটিয়ে ফেলেছে। মলি বলল, মা ওরা বড় লোক, ওদের বন্ধু হওয়া যায়, কিন্তু জীবনসঙ্গী হওয়া যায় না। আমি বলছি ওকে বিয়ে করে তুই সুখী হবি মা, আর অমত করিস না। ম্যানেজার আনোয়ারকে ফোন করে পারমিতা বললেন রাজীবদের বাসা থেকে বিয়ের শাড়ি গহনা নিয়ে মলিদের বাসায় যেতে, আর যেন একজন কাজী নিয়ে যায় এবং মলির বাবা মাকে বিয়ের জন্য হেল্প করে। ম্যানেজার মলিদের বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেল। মলির মা মলিকে বিয়ের শাড়ি গহনা পরিয়ে দিলেন। রাত 11টায় ওদের বিয়ে হয়ে গেল। সাক্ষী থাকলেন রাজীবের ড্রাইভার আর ম্যানেজার আনোয়ার। 3 বছরের ইয়াশা টুকটুক করে কথা বলতে শিখেছে। সবাই যখন মিষ্টি মুখ করেছিল তখন রাজীবের কোলে বসে জিজ্ঞেস করলো। আজকে আম্মুর বিয়ে নানু? মলির মা বলল, হ্যাঁ, আজ থেকে তুমি আব্বু পেলে। আমার কবে বিয়ে হবে? আমিও এমন করে সাজবো। ওর কথায় সবাই হাসিতে ফেটে পড়ল। পারমিতা বারবার বলে গেলেন, মলি মামুনি ছুটিটা ম্যানেজ করতে পারলেই আমরা একটা ডেট দিয়ে ওকে তুলে নেব, আর বড় অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দেব। ওই দিন রাজীব আর মলির তেমন কথা হয়নি। দুজনেই টায়ার্ড ছিল। যে যার বাসায় ঘুমিয়ে পড়লো। পরদিনেই মলি রাজশাহী চলে গেল কাজে জয়েন করতে। ওদের দেশের বাড়ির ঠিকানা ছিল পাবনা, তাই পোস্টিং হলো রাজশাহী ডিভিশনে। রাজীব ফোন করে জিজ্ঞেস করলো। ঠিকভাবে পৌঁছেছে কিনা? রাতে মলিকে মেসেজ দিল রাজীব। লিখলো, কাল বউ সেজে খুব সুন্দর লাগছিল তোমাকে। মলি লিখলো, পাম দিবেন না, কালো মেয়েদের বউ সাজলে কেমন লাগে আমি জানি। কে বলেছে আমার বউ কালো? আপনি তো ফর্সা, আপনার পাশে আমায় কালোই লাগবে। লোকে বলবে রাজীবের বউ সুন্দর না। সবাইকে যে সুন্দরী হতে হবে এমন তো কথা নেই। সুন্দর হলেই হলো। আসল হলো মানুষের মন। কবে যে তোমাকে কাছে পাবো, বাসরাতের জন্য অপেক্ষা করছি। মলি লজ্জা পেয়ে বলল, আপনার কোনো লজ্জা নাই। বউয়ের কাছে লজ্জা কিসের? তোমাকে আর ইয়াশাকে খুব তাড়াতাড়ি বাসায় নিয়ে আসতে চাই। ইয়াশা আমাকে আব্বু আব্বু বলে ডাকবে আর এটা সেটা কিনে দেওয়ার আবদার করবে, আর তোমার আঁচল ধরে পেছনে ঘুরঘুর করবে। এসব উপভোগ করতে চাই সোনা পাখি। মলি এসব পড়ে আর হাসে। রাজীব লিখলো, আমি বুঝতে পারি মলি, তুমিও আমাকে ভালোবাসো, তবে মুখে স্বীকার করতে চাও না। একবার বলো না ভালোবাসি। 2 দিন পর পারমিতা মলির মাকে ফোন করে বললেন, বিয়ান, আজ ইয়াশাকে নিয়ে বাসায় বেড়াতে আসেন। বৌমাকে কাছেই পেলাম না। আমাদের দুই পরিবারের মধ্যে আন্তরিকতা বাড়ানো দরকার, তাহলে পরেই আশা এখানে থাকলেও সহজে অ্যাডজাস্ট করতে পারবে। মলির মাও ভাবলেন পারমিতার কথায় যুক্তি আছে, তাই ইয়াশাকে নিয়ে গেলেন ওদের বাড়িতে। পারমিতার বেডরুমেই বসালেন। রাজীবের বাবার ছবি দেখে জানতে চাইলেন কিভাবে মারা গেলেন। পারমিতা মলির মাকে পুরনো অ্যালবাম নামিয়ে দেখতে দিলেন আর বললেন, ছবি দেখতে থাকেন, আমি একটু চা করে আনি। মলির মা প্রথমে রাজীবদের ছোটবেলার ছবি দেখছিলেন, পরে একটা নতুন অ্যালবাম নিয়ে দেখা শুরু করলেন। প্রথম ছবিটা দেখে উনি স্তব্ধ হয়ে গেলেন। রাজীব ও সজীব 2 ভাই কাঁধে হাত দিয়ে দাঁড়ানো। পারমিতা কাজের বুয়াকে বুঝিয়ে এসেছিল কি কি নাস্তা দিবে। মলির মাকে জিজ্ঞেস করলো। কি হয়েছে আপা? সজীবের ছবি দেখিয়ে পারমিতা বললেন, ও আমাদের বড় ছেলে সজীব। ততক্ষণে মলির মা বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। বললেন, আগে তো বলেননি রাজীবের বড় ভাই আছে, এখন ও কোথায়? পারমিতা বললেন, আসলে ও থেকেও নেই। মানে? 5 বছর আগে এক গরিব স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করায় ওর বাবা বাড়ি থেকে বের করে দেয়। তারপর আর কোনো খোঁজ পায়নি। সজীবও আর যোগাযোগ করেনি। রাজীব গত 3 বছর অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। মলির মা বললেন, তার মানে আমার বড় মেয়ে জলিকে বিয়ে করেছিল আপনার ছেলে সজীব? কি কি বললেন আপনি? তার মানে আমার ছেলে মারা গেছে আর কোনোদিন দেখতে পাবো না ছেলেটাকে? আপনারা কেমন বাবা মা বলুন তো? ছেলের ফ্যামিলি সম্পর্কে জানেন না কিছু, আর মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। আমরা বিয়ে দিতে চাইছিলাম না। তাহলে কি করে হলো বিয়েটা? আসলে ওই দিন অন্য একটা ছেলের সাথে জলের বিয়ের আয়োজন করি আমরা, কিন্তু বরপক্ষ দুপুর করে বিকেল হয়ে যায়, তাও এলো না। জলের বাবা ফোন দিয়ে বলে ছেলের বাপ আগে কিছু জানতো না,
হঠাৎ করে বিদেশ থেকে এসেছে। এখন বলেছেন এই গরিব মাস্টারের ঘরের মেয়েকে নিবে না, তাই ওরা বিয়ে করতে আসবে না। কান্নার রোল পড়ে গেল বাড়িতে। জলির বাবা এক ছাত্র ছিল সজীবের বন্ধু। মলির বাবার প্রথম হার্ট অ্যাটাক তখনই হয়েছিল। এই অবস্থা থেকে সজীব বলে বসলো, আপনারাও জুলি রাজি থাকলে আমি জুলিকে বিয়ে করতে পারি। আমি আর ওর বাবা বললাম, তোমার পরিবারকে এখানে আসতে বলো, তারপর বিয়ে হবে। সজীব বলল, আমি বড় ছেলে তো, বাবা মা আমাকে খুব ভালোবাসে, তাই কোনো অসুবিধা হবে না। উপস্থিত সবাই বললেন, ওর বাবা মাকে এখন জানালেও আসতে দেরি হবে। এই আসরে এই বিয়েটা দিয়ে দিন, নইলে মেয়েটার বদনাম হবে, আবার বিয়ে দিতেও সমস্যা হবে। এভাবে সজীব ও জলির বিয়েটা হয়ে যায়। পরের দিন সজীব জলিকে নিয়ে আপনাদের বাড়িতে যায়। এরপর কি হয়েছে আমাদের আর কিছু বলেনি। শুধু খুলনা পৌঁছে জলি ফোন করে বলেছে, মা, খুলনার পেপারে মিলে তোমার জামাইয়ের বড় পোস্টে চাকরি হয়েছে, তাই আমাকেও ওর সাথে খুলনা নিয়ে এসেছে। আপনারা যে ওদের বিয়েটা মেনে নেননি তা সজীব বা জলি কেউ আমাদের জানায়নি। হয়তো ওর বাবা শুনলে আরো কষ্ট পেত, তাই ওর বাবা অসুস্থ ছিলেন বলে আমাদের যাওয়া হয়নি। মলিরও তখন নতুন চাকরি হলো, তাই ছুটি নিতে পারলো না। এরপর তো দেখলাম একেবারে শেষ দিন। পারমিতা বললেন, আপনাদের জন্য আমার ছেলেটাকে হারালাম। সরি, মলিকে আমি এবারের বউ করে তুলে আনতে পারবো না। এতে রাজীবের বাবা কষ্ট পাবেন। মলির মা অবাক হয়ে বললেন, কি বলছেন বেয়ান? মলি ও রাজীবের রেজিস্ট্রি বিয়ে হয়েছে? তাতে কি, কেউ তো জানে না। আর ওদের বাসরও হয়নি। আপনার মেয়েকে আবার বিয়ে দিতে পারবেন। মলির মা বললেন, আমি রাজীবের কাছে জানতে চাই। ও যদি অমত করে তবে প্রয়োজনে আমরা আইনের সাহায্য নেব। পারলে নিবেন, বাট যাদের জন্য ছেলে হারিয়েছি তাদের সাথে ওঠা বসা সম্ভব না। মলির মা আর কিছু না বলে বেরিয়ে এলেন ইয়াশাকে নিয়ে। মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাসায় আসলেন মলির মা। মলির বাবাকে কি করে কথাগুলো বলবেন বুঝতে পারছিলেন না। ইয়াশা বলল, আমার আব্বুর আম্মু নানুকে কি যেন বলেছে, তাই নানু কাঁদছে। একে একে মলির মা কি হয়েছে সব বললেন। মলির বাবা বলল, আর কেঁদো না, আমি রাজীবদের সাথে কথা বলে দেখব, ওর অফিস শেষ হলে ফোন দিব। মলির মা মলিকে জানাতে চাচ্ছিলেন না, এমনিতে মেয়েটা বিয়ে করতে চাইছিল না, এখন কি করে রাজীবের মায়ের এই কথাগুলো জানাবে। মলির বাবা বলল, না, এটা মলির জীবন, তাই কতদিন ওর কাছে সত্যিটা লুকাবে, ওর জানা দরকার। এই বলে ফোন দিলেন মলিকে। মলি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। বাবার ফোন দেখে ভাবলো ইয়াশার কিছু হয়নি তো, তাড়াতাড়ি ফোন রিসিভ করেই বলল, ইয়াশা কেমন আছে বাবা? ইয়াশা ভালো আছে, তোকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোন। মলি চুপ করে সব শুনলো। সকাল থেকে কি হয়েছে ওর বাবা বললেন, তুই চিন্তা করিস না মা, রাজীব নিশ্চয়ই তোকে ভালোবাসে, আমি ওর সাথে কথা বলবো। ফোন রেখে মলি ভাবতে লাগলো, মা যে কেন রাজীবকে প্রশ্রয় দিল, না হলে আজ ওদের বিয়েটাও হতো না, আর কষ্টও পাওয়া লাগতো না। মায়ের আর দোষ কি? মেয়ে বিয়ে দেওয়ার জন্য আগপিছ না ভেবে বিয়ে দিয়ে দিল। মলি মনে করলো রাজীব আগে থাকতে বুঝতে পেরেছিল মলির বড় বোনের সাথে রাজীবের বড় ভাইয়ের বিয়ে হয়েছিল, তাই প্রতিশোধ নিতে রাজীব মলির জীবনটা নষ্ট করলো। নইলে তার মতো গরিবের ঘরের মেয়েকে কেন মেনে নিলেন ওর মা? ভাগ্যিস ওরা একসঙ্গে থাকেনি, নইলে মলির আরও কষ্ট হতো। মলি রেগে গিয়ে তখনই ফেসবুক অন করে মহাসমুদ্রকে ব্লক করে দিল। ফোনটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু পারল না। এই ভেবে বাবা মা ফোনে না পেলে টেনশন করবে, ভাবলো ফোন নম্বর চেঞ্জ করে বাবা মাকে জানিয়ে দিবে। ওদিকে রাজীব বাসায় ফিরল সন্ধ্যা 7টায়। গাড়িতে বসে চেক করলো মলি কোনো মেসেজ দিছে কিনা। দেখলো না, দেয়নি। গত দুদিন দুপুরের দিকে মেসেজ দিয়েছিল মলি রাজীবকে দুপুরে, রাজীব লাঞ্চ করেছে কিনা। কাল রাতে রাজীব বলেছিল আজ বিদেশি বায়ারদের সাথে মিটিং আছে, তাই ফোন ধরতে পারবে না। এজন্য কি রাগ করলো? না, মলি তো এত অবুঝ নয়, ও তো অফিসের কাজ সব জানে। এসব ভেবে রাজীব মলিকে ফোন করলো, মলি ধরলো না, ভাবলো ব্যস্ত, আবার পরে ফোন দিবে। এরপর ফেসবুক ওপেন করে অবাক হয়ে গেল, কোথাও কোনোভাবে অচিন পাখির আইডি দেখতে পেল না। রাজীবের অনুরোধ মতো মলি আবার আইডি নেম চেঞ্জ করেছিল। বুঝতে পারলো কিছু একটা তো হয়েছে। আবার মলিকে ফোন করলো, 5বার রিং হবার পর রেখে দিল। এমন সময় পারমিতা আসলেন রাজীবের রুমে, বললেন, মলিকে আর ফোন দিস না। তারপর আজকের ঘটনা সব বললেন। রাজীব কোনো কথা না বলে ওর গাড়ি নিয়ে বেরিয়ে গেল। পারমিতা কয়েকবার পিছন থেকে ডাকলেন, শুনল না।
গাড়ি চালিয়ে সোজা মৌলিদের বাসায় আসলো রাজীব। মৌলির বাবা বললেন, তোমার মা নিশ্চয়ই কিছু বলেছে তোমাকে, তুমি তো এখন আমাদের জামাই, তাই সরাসরি জিজ্ঞেস করছি, এখন তোমারও কি একই মতামত? বাবা একই মতামত হলে তো আর এখন ইয়াশাকে কোলে নিয়ে এখানে বসে থাকতাম না। মৌলির মা রাজীবকে দেখে বুঝলেন অফিসের পর আর কিছু খাওয়া হয়নি, তাই জোর করে রাতের খাবার খাইয়ে দিলেন। রাজীব বলল, মা মলি তো আমার ফোন ধরছে না। মৌলির বাবা বললেন, ওকে আমি সব বলেছি, তোমার মায়ের কথা শুনে মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তুমি চিন্তা করো না, আজ রাতটা যাক, কাল বলবো মলিকে তোমার সাথে কথা বলতে। রাতে বাসায় শুয়ে শুয়ে রাজীব ভাবছিল এজন্যই ইয়াশাকে দেখে ওর ভাইয়ার কথা মনে পড়েছিল। একমাত্র বড় ভাই তাকে মৃত্যুর সময় বা পরেও দেখতে পেল না। ইয়াশাকে ও নিজের কাছে নিয়ে আসবেই। বাসায় ফেরার পর রাজীব সোজা নিজের বিছানায় লাইট অফ করে শুয়ে পড়েছিল, তাই পারমিতা কিছু বলতে বা জিজ্ঞেস করতে পারলেন না। ওর মায়ের সাথে আজ আর কথা বলতে ইচ্ছে করলো না। ঘুমানোর আগে একবার মলিকে ফোন করলো, মলি যথারীতি রেসপন্স করলো না, তাই রাজীব মেসেজ লিখলো, মন খারাপ করে থেকো না, খেয়ে নিও, মনে রেখো সত্যিকারের বন্ধু কখনো হারায় না। আগে তুমি আমার বন্ধু, তারপর স্ত্রী। ওদিকে মলি রাজীবকে ব্লক করে দিয়ে নিজে খুব কষ্ট পাচ্ছিল। সারা সন্ধ্যা রাত বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। রাত 11টায় রাজীবের মেসেজ পেয়ে মনটা একটু খুশি হলো। পরে কিছু না খেয়েই রাত 12টার দিকে ঘুমিয়ে পড়লো। এরপর মলি ওর বাবা মায়ের সাথে কথা বললেও এ ব্যাপারে কোনো কথা বলতে চাইতো না। ওর মা বাবাও বেশি জোর করতে পারতো না। এদিকে রাজীব ওর মায়ের সাথে রাগ করে কথাই বলতো না। ঘুম থেকে উঠেই অফিসে চলে যেত আর আসতো অনেক রাতে। পাগলের মতো হয়ে গেল রাজীব। পারমিতা ফোন করলে ধরতো না, তাই ম্যানেজারের কাছে ফোন করে জানতেন ছেলে খেয়েছে কিনা। মলি পরদিন অফিসে যেতেই মধ্যবয়সী ওর এক কলিগ বলল, কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে তাই মন খারাপ? মলি কিছু না বলে এড়িয়ে গেল। এভাবে 4 দিন পার করে রাজীব বৃহস্পতিবার অফিস করে রাতেই রাজশাহী রওনা হলো। মাকে শুধু একটা মেসেজ দিল, রাজশাহী যাচ্ছি। পারমিতার বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলো ছোট ছেলেটাও আমার আয়ত্তের বাইরে চলে গেল। পরদিন ভোরে মলির বাসায় পৌঁছালে মলি দরজা খুলে রাজীবকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। রাজীব বলল, আমি কি ভিতরে আসতে পারি? মলি অন্যদিকে ফিরে ঢুকতে ঢুকতে বলল, আসুন, এখানে কেন এসেছেন? না এসে আর উপায় ছিল না। তুমি আমার ফোন ধরো না, ফেসবুকে ব্লক করেছো। আমার কি দোষ বলো? আপনি ইচ্ছে করে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। মানে? আপনি জানতে পেরেছিলেন সজীব ভাই আমার বোনকে বিয়ে করেছে, তাই আমার সাথে এটা করলেন। রাজীব পুরো তাজ্জব হয়ে গেল মলির কথা শুনে। এসব কি বলছো মলি? আমি যদি আগে থেকে জানতাম যে ইয়াশা আমার একমাত্র বড় ভাইয়ের একমাত্র স্মৃতি, তবে সঙ্গে সঙ্গে ওকে আমার কাছে নিয়ে আসতাম। আর তোমাকে ভালো না বাসলে এখানে ছুটে আসতাম না। আপনি কেমন করে ভাবলেন যে ইয়াশাকে চাইলেই আমরা দিয়ে দিতাম? ও আমারও বড় বোনের মেয়ে, একমাত্র স্মৃতি। আচ্ছা ঠিক আছে, আমি ঝগড়া করতে আসিনি। ইয়াশা আমারও মেয়ে, তোমারও মেয়ে। এখন চলো। কোথায়? আজ তুমি আর আমি রিক্সা করে পুরো রাজশাহী শহর ঘুরবো। মলি অন্য দিকে তাকিয়েই বলল, শুনুন, আপনার সাথে আমার আর সংসার করা হবে না। এখানে কেউ জানে না আমি বিবাহিত, আর আমি জানতেও চাই না। তাই আপনি এখনই ফিরে যান, আমাকে অফিসে যেতে হবে। আজ তো শুক্রবার। আমার কাজ আছে। আমাকে এড়ানোর পথ খুঁজছো তুমি? দেখুন, যা হয়েছে আমি সব ভুলে যেতে চাই, আর আপনিও ভুলে যান। এত সহজে কথাটা বলতে পারলে মলি? আমার যে এই 4 দিন কি অবস্থা হয়েছে তুমি জানো না। মলি এবার খেয়াল করে দেখলো রাজীবের মুখে খোঁচা খোঁচা দাড়ি। এর আগে কোনোদিন মলি রাজীবকে এরকম দেখেনি, তাই ওর খুব মায়া হলো। তবু নিজেকে সংবরণ করে বলল, দেখুন, আপনার মা তো আমাকে মেনে নেবে না। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি? মলি আমার কি দোষ বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আমাকে এভাবে কষ্ট দিও না প্লিজ। 3 দিন পর মলির মা মলিকে ফোন করে জানালো রাজীব ইয়াশাকে নিয়ে গেছে। মলি এক চিৎকার দিয়ে উঠল। কি? উনি নিতে চাইলো আর তোমরা দিয়ে দিলে? না রে মা, আমরা তো দিতে চাইনি। ইয়াশাকে রাজীব জিজ্ঞাসা করলো আমার সাথে যাবে, ইয়াশাও বলল যাবে। রাতে মলি রাজীবকে ফোন করলো। মলির ফোন পেয়ে তো রাজীব খুশি। যাক, এতদিনে মহারানীর মন গলেছে। কিন্তু ফোন ধরেই মন খারাপ হয়ে গেল। মলি বলল, ছি, আপনি এত খারাপ! ইয়াশাকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার কি আছে, আমি তো ওর আব্বু, তাই ওকে আমার কাছে নিয়ে এসেছি। ওর সব দায়িত্ব তো আমার। আপনি ওর চাচা হন? তুমি যদি খালা হয়ে মা হতে পারো, আমি তো পিতৃ সমতুল্য চাচা।
বাবা হতে পারি না? না পারেন না। ভালোই ভালোই বলছি, কাল সকালে ওকে আমাদের বাসায় দিয়ে আসেন। আমি কোয়ার্টার পেয়ে গেছি। 1 সপ্তাহের মধ্যে বাবা মা আর ইয়াশাকে আমার কাছে নিয়ে আসবো। আমিও ভালো করে বলছি, সুন্দর করে ইয়াশার আব্বুর বউ হয়ে যাও। আসো, আমরা ইয়াশার বাবা মা হয়ে সংসার করি। সেটা সম্ভব নয়। বলেই মলি ফোন রেখে দিল। রাতেই বাবাকে ফোন করে মলি বলল, তোমরা সব গোছগাছ করে নাও। এ মাসের শেষে আমি তোমাদের একেবারে রাজশাহী নিয়ে আসবো। মলির বাবা ওকে অনেক বোঝালেন। মলির এক কথা, যেখানে ওর বড় বোন সুখী হতে পারেনি, ও নিজেও পারবে না। আসলে সেদিন রাজশাহী গিয়ে রাজীব কিছুতেই মলিকে কনভিন্স করতে পারেনি। তাই রাজীব ও মলির মা ফোন দিয়ে এঁটেছিলেন রাজীব ইয়াশাকে নিয়ে আসবে, তাহলে মলি হয়তো বাধ্য হয়ে রাজীবদের বাড়ি যাবে। কিন্তু এখন দেখছে মলি একেবারে উল্টোটা করলো। পরদিন ঢাকায় ফিরেই মলিদের বাসায় ফোন করেছিল রাজীব। বলল, আমি ইয়াশার আপন চাচ্চু, মানে বাবা সমতুল্য, তাই ওকে নিয়ে আসতে চাই আমার কাছে। ইয়াশাকে বাসায় আনার পর পারমিতা বললেন, এতটুকু বাচ্চাকে তুই কেমন করে সামলাবি? তুমি আছো কি করতে? তুমি না ওর আপন দাদি? ভাইয়া নিজের জীবন দিয়েও তোমার রাগ ভাঙাতে পারিনি। পারমিতা আর কিছু বললেন না। রাতে ইয়াশা রাজীবকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো। হয়তো মলিকে কাছে না পেয়ে রাজীবকে আঁকড়ে ধরলো। পরের দিন মায়ের কাছে ইয়াশাকে রেখে রাজীবের অফিস যেতে মন চাইলো না। তাই সারাদিন ইয়াশাকে নিয়ে চিড়িয়াখানা, শিশু পার্ক এসব ঘুরে বেড়ালো গাড়ি নিয়ে। মলির মা 2-3 বার ফোন করে খোঁজ নিয়েছিলেন। বললেন, তুমি পুরুষ মানুষ, কি করে এতটুকু বাচ্চা সামলাচ্ছ? আমাদের কাছে দিয়ে যাও। কি বলেন মা? পুরুষরা বাচ্চা জন্ম দিতে পারে না ঠিক, কিন্তু লালন পালন করতে পারবে না কেন? 1 সপ্তাহ পর রাজীব আবার রাজশাহী গেল। মলি মাত্র অফিস থেকে বের হয়েছে বাসায় যাওয়ার জন্য। রাজীবকে দেখে অবাক হয়ে বলল, কাল তো বাবা মার ইয়াশাকে নিয়ে এখানে আসার কথা। আপনি আবার ঝগড়া করতে এসেছেন? অফিসে কাজ নাই? না এসে কি করব? তুমি তো আমাকে দেবদাস বানিয়ে ফেলেছো। মলি দেখলো গত সপ্তাহে রাখা দাড়ি রাজীবের মুখে আরো বড় হয়েছে। আমি তো দেবদাস হতে বলিনি। এখন কেন আসছেন সেটা বলেন। কাল শুক্রবার, তাই তোমাকে নিতে আসছি। আপনি ভুলে গেছেন আপনার মা কি বলেছে। আর আমাদের বিয়ের অনুষ্ঠানও হয়নি। অনুষ্ঠান হয়নি তো কি হয়েছে? মলির হাতটা ধরে বলল। তুমি অস্বীকার করতে পারবে যে আমার স্ত্রী নও? মলি দ্রুত হাতটা ছাড়িয়ে বলল, এখানে কেউ জানে না আমি ম্যারিড। তাই গ্যাঞ্জাম দেখলে একটা মেয়েকে ডিস্টার্ব করার জন্য আপনাকে দুষবে। জানতাম তুমি রাজি হবে না, সিন ক্রিয়েট করবে, তাই এবার বিয়ের কাবিননামা সাথে নিয়ে আসছি। রাজীব পকেট থেকে বের করে দেখলো। মলি হতবাক হয়ে গেল। আপনাকে দেখতে নম্র আর ভদ্র মনে হলেও আপনি আসলে একটা পাজি। আমাকে পাজি বানিয়েছো তুমি, নইলে পৃথিবীর কোনো স্বামীর নিজের বউকে কাবিননামা দেখাতে হয়? মলি ভাবলো এটা নিশ্চয়ই নকল, কারণ ও জানে বিয়ের 3 মাস পর কাবিননামা বের করা যায়। রাজীব বলল, আমার বউয়ের নলেজ তো কম নয়। তুমি দেখো, ডেটটা 3 মাস পিছিয়ে দিয়েছি। কেউ এগিয়ে আসলে দেখিয়ে দিব। মলি আর পেরে না উঠে বলল। ঠিক আছে, বাসায় বসে কথা বলি, চলুন। রিক্সা করে বাসায় যাওয়ার সময় মলির ডান হাতটা নিজের হাতের সাথে পেঁচিয়ে ধরে রাখলো রাজীব। মলি আর হাত ছাড়াতে পারলো না। মনে মনে ভাবলো, কিছু বললে আবার কাবিননামা বের করবে। অফিসের কাছাকাছি একটা ভাড়া বাসায় থাকতো মলি। ওর বাড়িওয়ালা দেখে বললেন, একে জামাই তোমাদের মানিয়েছে বেশ। মলির পক্ষে আর না বলা সম্ভব হলো না। বাড়িওয়ালাদের কোনো ছেলে মেয়ে ছিল না। বুড়ো বুড়ি দুজনেই মলিকে মেয়ের মতো আদর করতেন। ওরা বাসায় ঢোকার একটু পরেই সেই আন্টি কয়েক পদের নাস্তা দিয়ে এলেন। এসে বললেন, গত সপ্তাহে দেখলাম জামাই বাবাজি এসেই চলে গেল, তাই তোমার আঙ্কেলের কাছে শুনে এখনই দেখতে এলাম। রাজীব মলির বাড়িওয়ালা আন্টি ও আঙ্কেল এর সাথে খুব ভাব জমিয়ে ফেললো। মলি ওনাদের জন্য চা করে আনলো। আঙ্কেল বলল, জামাই তো খুব মিশুক মলি, আর বোঝা যাচ্ছে তোমাকে খুব ভালোবাসে, না হলে সে ঢাকা থেকে প্রতি সপ্তাহে আসে। মলি কিছু না বলে হাসলো আর ভাবলো। লোকটা দেখি মানুষ পটানোতে ওস্তাদ। রাজীবও মনে মনে বলল। তুমি যত বিরক্তই হও, আজ তোমার একদিন কি আমার একদিন। মলি রাতের খাবার রান্না করতে ভিতরে চলে গেল। আধা ঘন্টা পর মলি এসে দেখলো আন্টি একা বসে টিভি দেখছেন। মলি জানতে চাইলো, আঙ্কেল, ও মানে রাজীব কোথায়? রাজীব চলে গেছে, আর আঙ্কেল তো জানোই একটু স্মোক করে। মলির একটু কষ্ট হতে লাগলো। এতক্ষণ রাজীবের পছন্দের গরুর মাংস রান্না করছিল। কেমন মানুষ, না বলেই চলে গেল। না হয় মলি ভালো করে কথা বলেনি, তাই বলে কি এভাবে না বলে চলে যেতে হবে? মলির চোখ ছলছল করছিল, অভিমানে মনটা পুড়ছিল। আন্টি সামনে ছিল বলে কাঁদতেও পারছিল না।
আন্টি ওর মনের অবস্থা বুঝতে পেরে বললেন, কি, স্বামীর জন্য মন খারাপ লাগছে? আচ্ছা চল, আজ আমাদের সাথে খাওয়া দাওয়া করবি। কিসের খাওয়া দাওয়া? মলির যে বুক ফেটে কান্না পাচ্ছিল, আন্টি ওর অবস্থা দেখে বলল, তুই তো তোর জামাইকে অনেক ভালোবাসিস, কিন্তু ওকে বলিস না কেন? চল, তোর মন ভালো করে দেই। এ বলে আলমারি খুলে ওনার বিয়ের বেনারসি শাড়ি বের করে পরতে বললেন। মলি বলল, এত রাতে এই শাড়ি পরলে মন ভালো হয়ে যাবে? তোকে সাজিয়ে ছবি তুলে রাজীবকে পাঠাবো, দেখবে ছুটে চলে আসবে। এরকম জোর করেই মলিকে শাড়ি পরালেন। এখানে মলির বেশি গহনা ছিল না, তাও যা ছিল পরালেন, আর ওনার গলার এক ভরি ওজনের সোনার চেন পরিয়ে দিলেন। মলির এমনিতেই খুব বেশি সাজ ভালো লাগতো না, তাই বলল, আন্টি এত গহনা পরে ছবি তুলতে হবে কেন? আরে, স্বামীর জন্য সাজবি না তো কার জন্য সাজবি? রাজীব আমাকে তোদের বিয়ের ঘটনা সব বলেছে। আচ্ছা, স্বামীকে যদি এতই ভালোবাসিস তবে দূরে রেখে কষ্ট দিচ্ছিস কেন, আর নিজেও কষ্ট পাচ্ছ? মলির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। শোন মা, ভুল বা অন্যায় করলে ওর মা করেছে, ওর তো কোনো দোষ দেখি না। স্ত্রীর কর্তব্য স্বামীকে খুশি রাখা, কষ্ট দেওয়া নয়। এবার স্বামীকে কাছে টেনে নে, আর দূরে সরিয়ে রাখিস না, তাহলে আল্লাহ নারাজ হবে। দেখবি একদিন তো শাশুড়ি ঠিক তার ভুল বুঝতে পারছেন। মলিক কেঁদে চলেছে। আন্টি ওর চোখ মুছিয়ে বললেন, চল একটু খেয়ে নিবি। আন্টি, একদিন না খেলে কিছু হবে না। এতদিন স্বামীর বের হয়ে ব্যাচেলর থেকে অনেক উপোস করেছো, এখন আমি তা হতে দিতে পারি না। মলি 3 তলা ভাড়া নিয়েছিল, আর আন্টিরা 2 তলায়। মলিকে নিয়ে গেলেন দোতলায়। একটি রুমে ঢুকিয়ে বললেন, রাজীব, এই নাও তোমার মলি। ডিম লাইটের আলোয় মলি দেখলো বিছানাতে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ তৈরি করা, আর চারপাশে গাঁদা ফুলের পাপড়ি ছড়ানো। খাটের স্ট্যান্ডের চারপাশে গাজরা ফুলের মালা ঝুলানো। পুরো রুমটাতে একটা স্নিগ্ধ সুবাস, কি এক মাদকতায় ছড়ানো। ভাবছিল আন্টি কখন এসব করলো। রাজীবকে দেখে বুঝলো ও চলে যায়নি। রাজীব কাছে এসে ওকে খাটে বসালো। মলি বলল, আমি খুব সরি। আর কিছু বলার সুযোগ ওকে দিল না, অনবরত চুমু দিতে লাগলো। মলি অস্থির হয়ে বলল, আরে একটু থামুন। বাসর রাতে এত কথা বলো না মলি। তাহলে আগে আমাকে একটু সালাম করতে দিন। রাজীব ওকে এক টানে বুকের মধ্যে নিয়ে নিল। এতদিন অনেক কষ্ট দিয়েছ, আজ তার শাস্তি দিব। কপালে চুমু দিয়ে বলল, এটা আমাকে অবহেলা করার জন্যে, নাকে চুমু খেয়ে বলল, এটা আমাকে দূরে সরিয়ে রাখার জন্য, চোখে চুমু দিলে মলি বলল, এটা কিসের জন্য? স্বামীকে আদর না করার জন্যে, হাতে চুমু দিয়ে বলল, এটা আমাকে ভুল বোঝার জন্যে। আচ্ছা, এবার মাফ করে দিন। না, কোনো মাফ নাই, আজ সব কিছু শোধ তুলব। এই বলে মলির ঠোঁট চেপে ধরল। মলির কি আর ধরা না দিয়ে উপায় আছে? সকালে প্রথমে মলির ঘুম ভাঙলো। সরানো ছিটানো কাপড় নিয়ে গেল গোসলে। রুমের সাথেই অ্যাটাচ বাথরুম ছিল। গোসল করে এসে ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়না দেখে চুল আঁচড়াচ্ছে। মলি আয়নায় দেখতে পেল রাজীব ওর দিকেই তাকিয়ে আছে। বলল, এখন থেকে আর চুল কাটবে না। মলি বলল, কেন? মেয়েদের লম্বা চুলে ভালো লাগে। তুমি যেন রাতে কি জানতে চাইছিলে? সারা রাত গিয়ে এখন উনি জানতে চাচ্ছেন আমার কি জানার ছিল। কতদিনের পেন্ডিং কাজ করতে করতে সারা রাত গেল, তারপর ঘুমিয়ে পড়লাম। মলির বাসরাত নিয়ে কখনো কোনো ভাবনা, আশা বা প্রত্যাশা ছিল না। বড় বোনকে তো দেখেছিল, কিন্তু এই রাতটি এত সুন্দর ও রোমান্টিক ভাবে ওর জীবনে আসবে তা ভাবতে পারেনি সে। বাড়িওয়ালি আন্টির প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে গেল। মলি আন্টির দেওয়া চেনটা ওনার ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিল, শুধু নিজের গহনাগুলো পরে থাকলো। একটু পর আন্টির দরজা নক করে নাস্তা খাওয়ার জন্য ডাকলেন। রাজীব তখন ওয়াশরুমে ছিল। বলল, রাজীবকে নিয়ে আসছি। মলি নাস্তার টেবিলে গিয়ে বলল, এত আয়োজন কেন করেছেন আন্টি? দুদিন পর তো তুমি চলে যাবে, এই কয়দিন আমাদের সাথে থাকো। নাস্তা খাওয়া হলে আন্টি ওদের শহরের দর্শনীয় স্থান ঘুরে আসতে বললেন। রাজীব ও মলি একটা রিক্সা নিয়ে ঠিক করলো প্রথমে রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে দেখবে। রিক্সায় বসে মলি কাল রাতের ঘটনা শুনতে লাগলো, কিভাবে আঙ্কেল ওকে সেলুনে নিয়ে গেলেন, তারপর বাসরঘর সাজানোর জন্য ফুল কিনে আনলেন। আন্টি যখন ওকে সাজানোতে ব্যস্ত ছিল তখন আঙ্কেল ও রাজীব এসব সাজিয়েছে, আর আন্টির কাজের মেয়েটা ওদের হেল্প করেছিল। সারাদিন ঘুরে ওরা সন্ধ্যায় বাসায় ফিরল। রাজীব রাতের ট্রেনেই ঢাকা চলে গেল। মলি স্টেশনে গেছিল ওকে বিদায় দিতে। যতক্ষণ ট্রেন দেখা গেল মলি তাকিয়ে রইল। ওর মনে হলো ওর মনটা বুঝি ওর সাথে নাই, রাজীবের সাথে ঢাকা চলে যাচ্ছে। বাসায় ফিরতে ফিরতে মলি ভাবছিল, এটাই বুঝি স্বামী স্ত্রীর সম্পর্ক। বিয়ের পর এক মুহূর্তেও আলাদা থাকা কষ্টকর। ট্রেনে বসে রাজীবেরও কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করা, অফিস বাদ দিয়ে তো রাজশাহী থাকা যাবে না। ও মলিকে মেসেজ দিল,
মন খারাপ করে থেকো না, খুব দ্রুত তোমাকে ট্রান্সফার করিয়ে ঢাকা নিয়ে আসবো। অফিস সময়ের বাইরে মলির সময় কাটতো আন্টির কাজের মেয়ে শিউলিকে নিয়ে। শিউলি ছিল আন্টির এক গরিব প্রতিবেশীর মেয়ে। ওর মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। সৎ মা এর অত্যাচার সইতে না পেরে এই আন্টিকে এসে বলেছিল। মানে ঢাকা নিবেন খালাম্মা, মানুষের বাসায় কাম নিমু। আন্টি ওর বাবাকে বললে খুব সহজেই রাজি হয়ে যায়। সেই থেকে আন্টির সাথে আসে। ও মলিকে আপা বলে ডাকতো। মলির চুল আশ্রে বেঁধে দিত। মলিরও মেয়েটার প্রতি মায়া পড়ে গেল। শিউলি নাকি ক্লাস 8 পর্যন্ত পড়েছিল, তাই মলি ওকে উন্মুক্ততে ক্লাস 9-এ ভর্তি করে দিল। আঙ্কেল আন্টি বললেন, আমাদের মাথায় তো এমন আইডিয়া আসেনি। তুই খুব ভালো করেছিস মলি। আমি ওর সাথে কথা বলে বুঝেছি পড়ায় মেয়েটার আগ্রহ আছে, আর ছাত্রীও খারাপ না। এর 2 মাস পর মলি টের পেল ও মা হতে চলেছে। একদিন সকালে বাড়িওয়ালি আন্টি বললেন, মলি, তোমার মুখটা এত ফোলা লাগছে কেন? রাতে ঘুম হয়নি? কদিন থেকে কেমন অস্থির লাগছে, আর খেতে পারছি না। পরদিনই মলি কনফার্ম হলো। প্রথমে আন্টিকে জানালো, তারপর বাবা মাকে জানালেন আন্টি। রাজীবকে ফোন করে মলি চুপ করে আসে দেখে আন্টি ফোনটা হাতে নিয়ে বললেন, রাজীব, সুখবর আছে, তুমি এবার বাবা হবে। মিষ্টি খাও। খাওয়াবো আন্টি, খাওয়াবো। রাজীব তখন অফিসে ছিল। তাড়াতাড়ি বের হয়ে অনেক মিষ্টি কিনে মলিদের বাসায় অর্ধেক রেখে গেল নিজের বাসায়। মাকে প্রথমে খবরটা দিল, আর কাজের লোক দারোয়ান সবাইকে ডেকে বলল, সবাই মিষ্টি খাও। পারমিতা মিষ্টি খাওয়া তো দূরের কথা, এ খবর পেয়ে উল্টো খাওয়া বন্ধ করে আরও অসুস্থ হয়ে পড়লেন। রাজীব এতদিন রাগ করে মায়ের সাথে কথা বলতো না, আজ খুশি হয়ে মাকে খবরটা জানালো। মাকে বোঝাতে লাগলো, মা, তুমি তো মলিকে পছন্দ করে আমাকে বিয়ে করালে। বিয়ের আগেও তো ওকে অনেক স্নেহ করতে। তুমি তো জানো মলি কতটা ভালো মেয়ে। ওর কি দোষ? এটাই ওদের ফ্যামিলিতে আমার বড় ভাই বিয়ে করেছিল। ভেবে দেখো, তোমাদের ছেলে স্বেচ্ছায় বিয়ে করেছিল, ওনারা জোর করেননি। পারমিতা নির্বিকার হয়ে রইলেন। রাজীব রাতে মলিকে ফোনে বলল, তোমার এখন আর জার্নি করে ঢাকা আসার দরকার নেই, আমি রাজশাহী আসবো। আর আন্টি বলেছে তোমাকে ডক্টর দেখাতে। আমি বৃহস্পতিবার আসবো, তখন নিয়ে যাব। পরের দিন আবার ক্লিনিকে নিতে হলো রাজীবের মাকে। ওদের পরিচিত ফ্যামিলি ডক্টরকে সব খুলে বলল রাজীব। ডক্টর আঙ্কেল বললেন, দেখি আমি তোমার মায়ের সাথে কথা বলবো। পারমিতা একটু সুস্থ হলে ডাক্তার বললেন, ভাবি, শুনলাম মলি এখন সন্তান সম্ভবা। এবার বৌমাকে তুলে নিয়ে আসেন, আর এতে রাজীবের বাবার আত্মাও শান্তি পাবে। এ সময় রাজীবের বৌমার পাশে থাকা দরকার। ওরা দুজনেই তো আলাদা থেকে কষ্ট পাচ্ছে। এই 2 মাসের মধ্যে মলি ঢাকা এসে একবার বাবা মায়ের কাছে থেকেছে। রাজীব অনেক বুঝিয়েও রাজীবের বাসায় নিতে পারেনি। মলি বলেছে, যেদিন মা আমাকে মেনে নেবেন সেদিনই আমি বাসায় যাব। রাজীব মলি ঢাকা ট্রান্সফারের চেষ্টা করছিল, কিন্তু 1 বছরের আগে কিছুতেই সম্ভব হবে না। রাজীব মলিকে বলেছিল ছুটি নিতে আর রাজীবের সাথে ঢাকা যাওয়ার জন্য, কিন্তু মলি রাজি হয়নি। বলেছে, যতদিন শরীরে কুলোবে চাকরিটা করে যেতে চাই। বাড়িওয়ালি আঙ্কেল আন্টিও বললেন, মলি আমাদের কাছে মেয়ের মতন থাকবে। তুমি ভেবো না যে ও এখানে একা রয়েছে। একদিন রাজীব মলিকে দুঃখ করে বলল, বিয়ের পর তোমায় নিয়ে হানিমুনে যাওয়াও হলো না। এই রাজশাহীতে আমাদের বাসর হলো, আর হানিমুন হয়নি কে বলেছে? পুরো রাজশাহী তো আমাদের বেড়ানো হয়ে গেছে। রাজীবের বিয়ের 6 মাস হয়ে গেল, আর ইয়াশার এখন 3.5 বছর। ইয়াশা মাঝে মধ্যেই মলির কাছে যেতে চাইতো, তাই এবার রাজীবের সাথে মলির বাবা মাও মলিকে দেখতে এলেন। তাদেরও মনে হলো সত্যি মলি খুব ভাগ্যবতী, তাই এমন আঙ্কেল আন্টির সাহচর্য পেয়েছিল। আন্টি যেদিন মলিকে দেওয়া চেনটা ড্রয়ারে পেলেন, সাথে সাথে দোতলায় এসে মলিকে বললেন, আমি কি এই কয় মাসে তোর একটু আপন হতে পারিনি? কেন আন্টি এই কথা বলছেন? নইলে এই চিন্তা তুই আমাকে না জানিয়ে ডয়ারে রেখে এলি কেন? মলি চুপ করে রইল। আন্টি বললেন, আমি কি তোদের বিয়ে উপলক্ষে কিচ্ছু দিতে পারি না? মলি হাসতে হাসতে বলল, আমাদের বিয়ের সময় তো তোমার সাথে পরিচয় হয়নি আন্টি। আচ্ছা, তুই চুপ থাক, আমার নাতিকে দিই বিয়েটা। মলি হেসেই খুন। কে বললো তোমায় ছেলে হবে? আমার মন বলছে রে মা। মলির বাবা মাও এখানে এসে বুঝতে পারলো আসলেই মলি একা নেই। মলির প্রেগনেন্সির সময় শিউলি আপন ছোট বোনের মতো যত্ন করেছিল। দেখতে দেখতে মলির 7 মাস হয়ে গেল। রাজীব ওকে তাড়া দিতে লাগলো ছুটি নেওয়ার জন্য। এদিকে একদিন পারমিতা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডক্টর বললেন, দেখে মনে হচ্ছে স্ট্রোক করেছে। রাজীব অনবরত কয়েকদিন অফিস ও হাসপাতালে দৌড়াতে লাগলো। মলির এই অবস্থায় রাজীব খবরটা দিতে চায়নি, কিন্তু মলির মা কথা বলার সময় বলে ফেললেন, তোর শাশুড়ি হাসপাতালে, এখন রাজীব রাজশাহী যেতে চাইলে না করিস। খবরটা শুনেই মলি পরদিনেই
অফিস থেকে ছুটি নিল আর আন্টির পরামর্শ মতো শিউলিকে নিয়ে ঢাকা রওনা হলো। রাজশাহী থেকে ট্রেন ছাড়লে মলি রাজীবকে ফোনে মেসেজ দিল, আমি শিউলিকে নিয়ে ঢাকা রওনা হয়েছে। রাজীব সাথে সাথে ফোন করে রাগারাগি করলো। দুদিন পর তো আমি গিয়ে তোমাকে আনতে পারতাম, এখন এই শরীরে একা একা রওনা হওয়ার কি দরকার ছিল? তুমি চিন্তা করো না, শিউলি আছে আমার সাথে। মলি জানতো রাজীব বোকা দিবে, তাই ট্রেন ছাড়ার পর জানালো। যথাসময়ে রাজীব স্টেশনে পৌঁছে মলিকে নিয়ে আসে। মলি প্রথমেই হসপিটালে যায় পারমিতার কাছে। এই শরীর নিয়ে মলি দিনরাত পারমিতার সেবা করতে লাগলো। রাজীবকে অফিসে থাকতে বাধ্য করলো আর রাতে বাসায় গিয়ে ঘুমাতে বলল। রাজীব বলল, তুমি এত কষ্ট করলে তো অসুস্থ হয়ে পড়বে। মেয়েরা মায়ের জাত, এসব পারে। ডক্টর বলল, তুমি সত্যি বড় ভালো মেয়ে। নাইলে যে শাশুড়ি বৌমাকে মেনে নেয়নি সে এভাবে তার সেবা করতে পারে? আমি আমার কর্তব্য যথাভাবে পালন করছি, একদিন উনি নিশ্চয়ই ওনার কর্তব্য বুঝবেন। ইয়াশা শিউলিকে পেয়ে খুব খুশি। কত যে গল্প তার, যেন শিউলি বহু আগে থেকে তার বন্ধু ছিল। পারমিতা সুস্থ হলে ডক্টর আবার বললেন, ভাবি মলির মতো মেয়ে হয় না। এই এক সপ্তাহ একবারও বাসায় যায়নি, কি কষ্ট যে করেছে আমরা দেখেছি। তাই এবার অনুষ্ঠান করে বৌমাকে নিয়ে আসেন। পারমিতাও এতদিনে নিজের ভুল বুঝতে পারলেন। অবশ্যই ভাই, আমি আর দেরি করতে চাই না, নইলে নিজে নিজেকে ক্ষমা করতে পারবো না। এর এক সপ্তাহ পর অনেক ধুমধামের সাথে মলি ও রাজীবের রিসেপশন হয়ে গেল। মলি ও রাজীব দুজনেই রাজশাহী থেকে আঙ্কেল আন্টিকে আসতে বলেছিল, কিন্তু আঙ্কেলের শরীর ভালো ছিল না বলে আসতে পারেননি। মলির মা সবাইকে বললেন। এতদিন ছুটি ম্যানেজ করতে পারিনি, তাই দেরি হলো। ইয়াশা এখন খুব খুশি, কারণ বাবা মা দুজনের সাথে একসাথে থাকতে পেরে। শিউলির পড়াশোনা আছে বলে একদিন মলি রাজীবকে দিয়ে ওকে রাজশাহী যাবার ট্রেনে তুলে দিল। আঙ্কেল স্টেশন থেকে বাসায় নিয়ে গেলেন। আঙ্কেল আন্টি সবসময় ফোনে কথা বলতেন, কথা দিয়েছিলেন মলির বেবি হলে ঢাকায় এসে দেখে যাবেন। আস্তে আস্তে মলির ডেলিভারি ডেট কাছে চলে এলো। 8.5 মাস হবার পর ডক্টর বললেন যে কোনো দিন ব্যথা উঠতে পারে, তাহলে যেন সাথে সাথে হসপিটালে অ্যাডমিট হয়। এর এক সপ্তাহ পর মলি একদিন রাজীবের কাপড় আলমারিতে গুছিয়ে রাখছিল। দেখলো একটা চিঠির খাম নিচে পড়লো। অ্যাড্রেস দেখলো ইউএস এর। যা ভাবলো তাই, খুলে দেখলো ক্যামেলিয়ার চিঠি। এক সপ্তাহ আগে এসেছে। মলি ভাবলো এক সপ্তাহ আগে চিঠি আসছে আর রাজীব একবার আমাকে বললও না। পরে দেখলো লিখা 15 তারিখ বাংলাদেশে আসবে, মানে আর 3 দিন পর। মলি খুব কষ্ট পেল। ভাবলো না হয় ক্যামেলিয়া রাজীবের প্রথম প্রেম, হয়তো এখনো মন থেকে ভুলতে পারেনি। তাই বলে কি মলির সাথে ব্যাপারটা শেয়ার করা যেত না? মলি কি এত ছোট মনের যে রাজীবকে ক্যামেলিয়ার সাথে দেখা করতে দিত না? ও সেদিন বিকেলেই ব্যাগ গুছিয়ে পারমিতাকে বলল। মা, আমি ডেলিভারি পর্যন্ত আম্মুর কাছে থাকতে চাই। পারমিতা বললেন, ঠিক আছে, রাজীব আসুক, তোমাকে দিয়ে আসবে। না, ড্রাইভার দিয়ে আসলেই হবে। এই বলে ইয়াশাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। মলির মা ভাবতে লাগলেন, মাত্র মেয়েটা সংসার শুরু করলো, এখন এ কি বিপত্তি। রাজীব বাসায় গিয়ে খুব অবাক হলো। মলি কি করে পারলো না বলে চলে যেতে? অভিমান হলো, তাই মলিকে ফোন না দিয়ে শাশুড়িকে ফোন দিয়ে বলল, মা, আপনি আমাকে বললে কি আমি মলিকে নিয়ে আসতাম না? ও আমাকে না বলে যেতে পারলো? মলির মা বলল, তোমাকে নাকি আমেরিকা থেকে কোন মেয়ে চিঠি দিয়েছে, হ্যাঁ, তাতে কি হয়েছে? তার জন্য মলি রাগ করেছে। তখন রাজীব খেয়াল করলো টেবিলের উপর ক্যামেলিয়ার পাঠানো চিঠিটা। ব্যস্ততার কারণে রাজীব ভুলেই গেছিল, আর এখন সেটাই কাল হলো। রাজীবেরও একটু রাগ হলো। মলির এভাবে চলে যেতে হবে, ও একটু অপেক্ষা করে আমাকে জিজ্ঞেস করতে পারতো না? তাই রাজীব আর মলিকে ফোন করলো না। মলি ও ইয়াশা দুজনকে মিস করতে করতে রাতে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে নাস্তা খেয়ে রাজীব যথারীতি অফিস চলে গেল। পারমিতা জিজ্ঞেস করলেন, মলিকে ফোন দিয়েছিস? রাজীব শুধু না বলেছিল। ওদিকে মলির রাগ আরও বেড়ে যাচ্ছিল। ভাবলো মলি এভাবে চলে এলো আর রাজীব একবার ফোন করলো না। রাতে রাজশাহীর আন্টি রাজীবকে ফোন করলো, বলল, কি যে তোমরা আজকালকার ছেলেমেয়েরা করো না। আমি আর তোমার আঙ্কেল তো একদিনও একে অপরকে ছেড়ে থাকতে পারতাম না। আমার কি দোষ বলেন আন্টি? ওকে একটিবার আমায় জিজ্ঞেস করতে পারতো না? খবরদার রাজীব, তুমি এই সময় মলি মামুনির উপর রাগ করো না। এই সময় মেয়েরা একটু সেন্সিটিভ হয়ে থাকে, আর প্রথম ভুল তো তুমিই করেছো। মলির সাথে আমার কথা হয়েছে, ওকে চিঠির কথা জানাওনি কেন? ঠিক আছে আন্টি, আমি ফোন করে সরি বলবো। রাজীব মলিকে ফোন করলো, কিন্তু মলি ফোন ধরলো না। ভাবলো কাল সকালে মলির সাথে দেখা করে অফিসে যাবে। রাজীব ক্যামেলিয়ার চিঠিটা পড়ে জানলো ও 2 দিন পর আসছে বাংলাদেশে। ভাবলো আসুক, দেখা যাক কি বলে।
পরের দিন সকালে মলির প্রসব বেদনা উঠলে ওর বাবা মা হসপিটাল নিয়ে আসে আর রাজীব ও পারমিতাকে সেখানে আসতে খবর দেয়। মলিকে অপারেশন রুমে ঢোকানোর আগে রাজীবের সাইন নেওয়া হয়। মলি ভাবলো, যতই রাগ করে থাকি না কেন, ওর সিগনেচার নিতেই হলো। এর থেকে আমার মুক্তি নেই। 1 ঘন্টা পর নার্স এসে খবর দিল আপনাদের ছেলে হয়েছে। মা ও ছেলে দুজনেই ভালো আছে। মলি বা রাজীব হসপিটালে বসে আর ক্যামেলিয়ার চিঠি নিয়ে আলাপ করেনি। পরের দিন ক্যামেলিয়া রাজীবদের বাসায় এসে শুনতে পেল রাজীবের ছেলে হয়েছে। সবাই হসপিটালে আছে। রাজীবদের ড্রাইভার নিয়ে তাই হসপিটাল চলে এলো। মলি ও বেবিকে দেখে খুব খুশি হলো ক্যামেলিয়া। পারমিতার সাথেও এত সুন্দর করে কথা বলল যেন কতদিনের চেনা। ঈশাকে কোলে নিয়ে আর নামাতেই চাইছে না। সবাই ভাবছে এই বিদেশিনী এতদিন পরে কি চায়। পরে রাজীব বলল, তুমি তো লং জার্নি করে আসলে, টায়ার্ড, এখন বাসায় গিয়ে রেস্ট করো। ক্যামেলিয়া বলল। না, এখানে একটু চা কফি খেতে চাই। রাজীব তাই ওকে নিয়ে হসপিটালের টপ ফ্লোরে ক্যান্টিনে গিয়ে বসলো। প্রায় 1 ঘন্টা পর রাজীব ক্যামেলিয়াকে গাড়িতে তুলে দিয়ে মলিদের কাছে এলো। পারমিতা বললেন, কি রে বাবা, হঠাৎ করে ও কেন এলো? কি চায়? রাজীব উত্তরে যা বলল তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। রাজীব ওকে জিজ্ঞেস করেছিল যে সেদিন কেন ফোন ধরেনি বা পরেও কেন ব্যাক করেনি। ক্যামেলিয়া বলল সেদিন বাংলাদেশের কোড দেখে মনে হয়েছিল রাজীব, তাই ইচ্ছে করে ফোন ধরেনি। আজ 2 বছর ধরে ও ক্যান্সারজনিত রোগে ভুগছে এবং লড়ছে। ফেসবুকে রাজীবের সাথে ইয়াশা ও মোরের ছবি দেখে বুঝতে পারে রাজীব বিয়ে করেছে, তাই শেষবারের মতো দেখা করতে এসেছে। হসপিটালের সেই কেবিনে বসা প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। রাজীব বলল, ডক্টর ওকে সময় বেঁধে দিয়েছেন আর 1 মাস। মলির মা বলল, মেয়েটাকে দেখে তো বোঝা যায় না যে এত বড় রোগ নিয়ে ঘুরছে। কিছু ক্যান্সার এরকম হয়, বাহির থেকে কিছু বোঝা যায় না। মলির নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। সবাই চলে গেলে বিকেলে রাজীবকে একা পেয়ে মলি বলল, আসলে আমি তোমাকে ক্যামিলিয়ার চেয়ে বেশি ভালোবাসতে পারিনি। ও তোমাকে প্রকৃত ভালোবাসে বলেই সেদিন ফোন ধরেনি বা পরেও যোগাযোগ করেনি। আসলে মলি, আমি ব্যস্ততার কারণে তোমাকে বলতে মনে ছিল না, তবে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারতে যে চিঠিটা তখনও খোলাই হয়নি। মলি নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো। রাজীব বলল, এই আমি কানে ধরলাম, আর কিছু তোমাকে না বলে ভুল করব না। ও মলি তখন আরও বেশি কাঁদতে লাগলো। আমি যতই ভুল করি, আমাকে ছেড়ে দিও না। আমি তোমার কাছে সারা জীবন থাকতে চাই। আমাকে আগলে রেখে দিও তোমার বুকের মাঝে। ওকে আমার মায়াবতী বউ। সমাপ্ত।